একটা মেয়ে মানুষ হয়ে এক সার্কেলে 7 জনকে খুন করেছে। হাউ ইজ ইট পসিবল? সিসিটিভি ফুটেজ তো তাই বললো। ও মাই গড! মেয়েটা কি শনাক্ত হয়েছে, কিংবা কোনো ক্লু খুঁজে পাওয়া গেছে? না স্যার, তবে যেখানে লোকগুলোকে মারা হয়েছিল সেখানে একটা পায়েল পাওয়া গেছে। ওকে, আমি আসতেছি। ওকে স্যার। এতক্ষণ যে কথা বলছিল সে ঢাকা ধানমন্ডি থানার দায়িত্বে, অর্থাৎ এসআই। তার নাম দুর্জয়। গত 4 বছর চট্টগ্রাম বিভাগের কয়েকটা থানায় কাজ করে চারদিকে নাম ফুটিয়ে দিয়েছে। সারা বাংলাদেশ থেকে বছর ভিত্তিক সেরা অফিসারদের যে অ্যাওয়ার্ড দেওয়া হয়, সেই অ্যাওয়ার্ড গত 4 বছর ধরে দুর্জয় দখলে। এতক্ষণে দুর্জয় থানার সামনে বাইক নিয়ে এসে হাজির হয়ে যায়। এখন গল্পে ফেরা যাক। বাকি সব পরিচয় গল্পে গল্পে শুনে নেবেন। হ্যাঁ আয়মান, কি হয়েছে খুলে বলো তো। স্যার, আগে এমপি স্যারের সাথে কথা বলে নিন। টেলিফোনে ট্রাই করো। ইয়েস স্যার। হ্যাঁ স্যার, দুজয় স্যারের সাথে কথা বলেন। বলে আইমান টেলিফোনটা এগিয়ে দেয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ স্যার, আমাকে খোঁজ করেছিলেন? সুপারম্যানকে খোঁজ করবো না তো কাকে খোঁজ করবো বলো? জি স্যার, আপনি বলতে পারেন। তোর ব্যাকগ্রাউন্ড কি সেটা আমি কেন, পুরো পুলিশ বাহিনী জানে। যত বড় বড় ক্রাইম আছে সেসব তোমার থেকে ভালোভাবে সম্পন্ন কেউ করতে পারবে না। ধন্যবাদ। সবাই সবার মেধা দিয়ে কাজ করলে ইনশাল্লাহ সবাই পারবে। হ্যাঁ, এই ধারায় তুমি নতুন। জি স্যার। প্রত্যেকটা থানার মানুষের চালচলন এক এক রকম। জি স্যার। সো সেভাবেই বুঝে শুনে কাজ করতে হবে, বুঝলে তো আমি কি বলতে চাচ্ছি? হ্যাঁ স্যার। শোনো, গতকাল বসুন্ধরা সিটির পাশে যে মদের বার আছে সেটার পার্শ্ববর্তী একটা হোটেলে 7 জন খুন হয়েছে। সেটার খবর কি জানো? স্যার, এটা এখন পুরো বাংলাদেশ জানে। এক্স্যাক্টলি, তাও এটা একটা মেয়ে। স্যার, এমনও তো হতে পারে যে মেয়ে ড্রেস আপ করে আসছে। হুম, তার কারণ সিসিটিভির ফুটেজে দেখা যায় যখন পিস্তল দিয়ে একে একে খুন করছিল তখনই পা থেকে পায়েল খসে পড়ে। স্যার, আমি মাত্র আসলাম, ভিডিওটা দেখে নেই। হ্যাঁ, যত তাড়াতাড়ি পারো এটা বের করার ব্যবস্থা করো, না হলে যে মান সম্মান আর থাকবে না। ওকে স্যার, আমি আমার সেরাটা দিয়ে ট্রাই করব। লিসেন, কোনো সমস্যা হলে অফকোর্স আমাকে স্মরণ করবে, ওকে? শিওর। ফোন রাখার পরে, স্যার, একটা মেয়ে কিভাবে 7 জনকে মারবে? আমার মাথা এটা কাজ করতেছে না। 7 জন খালি হাতে আর একজনের হাতে 7 রাউন্ডের পিস্তল থাকলে এটা কোনো ব্যাপার না। স্যার, এটা মেয়ে না, মেয়ের বেশ ধরে এই কাজটা করেছে। তুমি শিওর? জি স্যার। কোন যুক্তিতে? স্যার, মেয়েরা ভালোবাসতে জানে, ভালোবাসা শিখাতে জানে। তাদের দ্বারা কখনো 7 জনকে খুন করা পসিবল না। বেল গানেসকে চিনো? আজকে প্রথম শুনলাম। আমেরিকান নারী। বিশ্ব সুন্দরী নাকি স্যার? ধর্মিয়া। বেল গানেস 40-এর বেশি খুন করে, তাও এই শতাব্দীর শুরুতে। বেশিরভাগ সময় তারা ছিল তার স্বামী অথবা হবু স্বামী। এতগুলো স্বামী ছিল? ওই যে ভালোবাসা শেখানোর জন্য স্কুল খুলেছিল। হতেও পারে। যাও, ভিডিও প্লেয়ারটা নিয়ে আসো। জি স্যার। ভিডিওটা কয়েকবার দেখবার পরে 7 জনের শারীরিক ভাষায় বলে দেয় যে তারা নেশাগ্রস্ত ছিল, আর সেটার সুবর্ণ সুযোগটা কাজে লাগিয়ে দেয়। যেভাবে মুখোশ করে এসেছে, চোখগুলো ছাড়া আর তেমন কোনো কিছু দেখা যায় না। আয়মান, এদিকে আসো তো। হ্যাঁ স্যার, কোনো কিছু লাগবে? পাইলটা কি উদ্ধার করা হয়েছে? হ্যাঁ স্যার, কোথায়? ল্যাবে রেখে দিয়েছি। ওকে। স্যার, কোনো কিছু বুঝতে পারলেন? যতটুকু বুঝতে পারছি ততটুকু বলবো। হ্যাঁ স্যার, বললে ভালো হয়, আপনার মতো সম্মান পাবো। বেল গানেসের 41 নাম্বার স্বামী হওয়ার সুযোগ আছে, কাজে লাগাবে নাকি? আস্তাগফিরুল্লাহ। হবা না? মহিলা কিন্তু সুন্দর। আমার আগে 40 জন স্বামী ছিল। 40 জন যদি 40 বার করে রাত কাটায়, তাহলে গুনে গুনে 1600 বার হয়। আল্লাহ রে, এখানে আমি নাই। কি হলো, বিড়বিড় করে কি ভাবতেছো? হিসাব করলাম। কিসের? স্যার, এটা বলা যাবে না। আমি জানি এটা বললে আপনার হাত আর আমার গাল মিলে ছোটখাটো একটা তবলার আওয়াজ হবে। চলো এখন। কোথায়? যেখানে কাজটা হয়েছে সেখানে যাব। ওকে স্যার। সেখানে কতজন আছে? 2 গাড়ি। ওকে চলো তাহলে। সারাদিন মিডিয়ার নানান প্রকার প্রশ্ন এড়িয়ে কোনো মতে বাসায় আসার পরে। কিরে দুর্জয়, দেশে এসব কি শুরু হয়েছে? কি? আজকে টিভিতে সারাদিন তোকেই দেখলাম।
আমার ছেলেকে দেখবা না তো কাকে দেখবা? কথাটি দুর্জয় বাবা বলতে বলতে দুর্জয় মার পাশে এসে বসে। আমার এসব ভয় করে রে। মা, তুমি যদি পুলিশের মা হয়ে বলো ভয় করে, তাহলে সাধারণ জনগণ কি বলবে বলো তো? পুলিশের মার দেখেই ভয় পাই। কোনোদিন না তোর উপরে কোনো রকম বিপদ এসে পড়ে। তোমাদের দোয়া আছে তো। আমি বিশ্বাস করি এই পৃথিবীতে এমন সম্মান নিয়ে বেঁচে আছি শুধুমাত্র তোমাদের দোয়ায়। বড় ছেলের কাছ থেকে এমন প্রশংসা বাণী শুনে দুজন দুজনের দিকে তাকিয়ে বেশ খুশি। তাদের মনে হচ্ছে এমন সন্তানের মা বাবা হতে পেরে ধন্য। ফারিয়া, হ্যাঁ ভাইয়া, আসছি। ভাত দে তো, খিদা লাগছে। আমি কি ঘরের কামলা নাকি সবসময় শুধু আমাকে বলো? যা বলছি তাই কর। পারবো না। ওকে, না পারলে আর কি করার। ভাবছিলাম মেকআপ বক্সটা তোকে কিনে দিব, কিন্তু তোর মতো বেয়াদবকে না দেওয়াই ভালো। না না ভাইয়া, আমি কি বেয়াদব বলো? আমি তো শুধু মজা করছিলাম। তুমি টেবিলে এসে বসো, আমি ভাত দিচ্ছি। এই হইছে, মেকআপের কথা শুনে আদর একদম উতলে পড়ছে। ভাইয়া, আমি কি মেকআপের জন্য করতেছি তুমিই বলো। এটা তো বোঝাই যায়। ধুর, রাখো তোমার মেকআপ। আমি কোনো কাজই করব না। আজকেই কর, কাল একটা কাজের মেয়ে আসবে। বয়স কত? 22 থেকে 23 তবে। বিবাহিত? না, অবিবাহিত। তাহলে রাখার দরকার নেই। আরে মেয়েটা বড় বিপদের মধ্যে আছে। ওর মা বাবা নাকি মাস 3 আগে মারা গেছে, তাই যাওয়ার তেমন কোনো জায়গা নেই। তাই বলে এমন উপযুক্ত মেয়ে? এসব নিয়ে তুই ভাবিস না তো। যদি কোনো সমস্যা সৃষ্টি করে? আমি দারোগার মেয়ে, আমার ঘরে এমন কোনো মেয়ে নাই যে ফাজলামি করবে। সেটাই যেন হয়। এসব নিয়ে টেনশন করিস না, চল খাবি। বাবাও চলো। হ্যাঁ বস, আমি খবরটা শেষ করে আসি। এই হলো তাদের পরিবার, মা বাবা আর এক বোন নিয়ে তাদের পরিবার। খাবার দাবার শেষ করে বালিশে মাথা পেতে ভাবছে কি থেকে কি করা যায়, কোনটা করলে ভালো হবে। এসব ভাবতে ভাবতে গভীর রাত হলে একসময় ঘুমের চোখটা বন্ধ হয়ে আসে। পরের দিন সকাল 9টায় রুমে ঝাড়ু দেওয়ার শব্দ পেয়ে দুর্জয় চোখ মিলে তাকিয়ে দেখে অপরিচিত একটা মেয়ে মাথায় অর্ধেক ঘুমটা টেনে নিচের দিকে তাকিয়ে ঝাড়ু দিচ্ছে। এই কে আপনি? আর আপনি এখানে কি করছেন? দুর্জয় ঘুম থেকে লাফিয়ে উঠে কথাটি বলে। জি, আমি আপনাদের বাসায় নতুন কাজে আসছি। এত সুন্দর আর এত পরিপাটি মেয়ে কাজের মেয়ে কেমন করে হয়? এসব মনে আসার পরক্ষণেই মাথায় আসে যে মা তো বলেছিল ওর নাকি মা বাবা মারা গেছে, তাই হয়তো আর্থিক সমস্যার কারণে এসবে আসা। জি, কিছু বলতেছেন? না, কিছু না। সবাই নাস্তা করে নিয়েছে, শুধু আপনিই বাকি, চলেন। আসতেছি। নাস্তা শেষ করার পরে ড্রেস আপ করে বের হওয়ার সময় মেয়েটার দিকে চোখ যেতেই মেয়েটার সাথে সাথে চোখ ফিরিয়ে বসা থেকে উঠে দাঁড়িয়ে কিচেনের দিকে চলে যায়। যাক, সেদিকে আর না লক্ষ্য করে অফিসে যাওয়া যাক। কর্মস্থলে যাওয়ার পরেই স্যার, এমপি স্যার আপনাকে জরুরি তল্লাশি করেছেন। ফোনে নাকি মুখোমুখি? বলেছে স্যারের বাসায় যেতে। ওকে, চলো তাহলে। স্যার, আমিও যাব। হ্যাঁ চলো, সমস্যা নেই। ওকে স্যার। দুজনে বাইকে করে স্যারের বাসায় পৌঁছানোর পরে গতকালের কাহিনী নিয়ে কি ভাবলে? স্যার ভিডিও দেখে ওদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে আমার মনে হয়েছে লোকগুলো নেশা অবস্থায় ছিল। আবার বসুন্ধরা সিটির পাশে একটা মদের বারও আছে। আমার মনে হয় কিছু ডাটা সেখান থেকে সংগ্রহ করা সম্ভব। বাহ, বেশ গোছানো চিন্তা ভাবনা। সফলতা আসলে চিন্তা ভাবনা সার্থক হবে। এটা বের করাই লাগবে, কারণ এটাতে পুরো দেশ, মিডিয়া আর যোগাযোগ মাধ্যমে বেশ হই হুল্লোড় চলছে। ইনশাল্লাহ বের হয়ে যাবে। যে কোনো সময় যে কোনো সাপোর্টের দরকার হলে অবশ্যই বলবা, কেমন? হ্যাঁ শিওর। নাস্তা করেছো? হ্যাঁ। তাও কিছু খেয়ে যাও। না স্যার, অন্য আরেকদিন। না না, আজকে প্রথমবারের মতো আমার বাসায় আসছো, খালি মুখে তো আর ফিরিয়ে দিতে পারি না। সালমা, এই সালমা, এদিকে আসো তো। হ্যাঁ বলো। এই হলো তোমার আন্টি। আসসালামু আলাইকুম। এই, এটাই হচ্ছে সেই দুর্জয় যে আমাদের পুলিশ ডিপার্টমেন্টের প্রাউড। টিভির পর্দা বেশ ঘন ঘন দেখা যায়। নাস্তা দাও তো আমাদের। জাস্ট একটু ওয়েট করো। আচ্ছা বলো, তোমার পরিবারের কি খবর? হ্যাঁ স্যার, আলহামদুলিল্লাহ ভালো। বিয়ে করেছো কি? জি না স্যার, এসব নিয়ে কখনো ভাবিনি। আরে এটা নিয়েই আগে ভাবো। হুম। কি আয়মান, তোমার বাটপার কি এখনো চলে? কি যে কন্যা স্যার, এখন আর এসব করি না। দুর্জয় স্যার সাথে আছে না, ওনাকে ফলো করি। বাহ, বেশ ভালো। কথা বলতে বলতে নাস্তা এসে হাজির। নাস্তা শেষ করার পরে
স্যার আজকে তাহলে উঠি? হ্যাঁ, আর বারে জরুরি তল্লাশি করো। এখনই যাব। হ্যাভ এ গুড লাক। বাসা থেকে বের হয়ে ধানমন্ডি ক্লাব অর্থাৎ বসুন্ধরা সিটির পাশের মদের বারে গিয়ে ঢুকবার পরপরই চারদিকে দৌড়াদৌড়ি শুরু হয়ে যায়। স্যার কোনো সমস্যা? বৈশা বৈশা আকাম কুকাম সারা দিবা আর বলবা কোনো সমস্যা হয়েছে কিনা। স্যার আমরা তো লাইসেন্স প্রাপ্ত। হ্যাঁ, যেটার জন্য এসেছি। আপনাদের পুরো ক্লাবে সিসি ক্যামেরা ফিটিং করা আছে, তাই না? জি স্যার। গতকাল সম্পূর্ণ রেকর্ড লাগবে। স্যার কোনো সমস্যা? কোনো সমস্যা না হলে কি এখানে তোদের সাথে মজা করতে আসছি? আইমান কন্ট্রোল করো। এই যা বলছি দেখান তো। এখানে বসেন স্যার। যাও আইমান, ওনার সাথে গিয়ে গতকালের পুরো রেকর্ড নিয়ে আসো। ওকে স্যার। মিনিট 10 পরে। হ্যাঁ স্যার, চলেন, সব নেওয়া হয়ে গেছে। হ্যাঁ চলো। স্যার একটা বোতল নিব। কিসের? ড্রিঙ্কসের। মাইর চিনো? এমনি মজা করছিলাম। আমি কি মজার পাত্র? সরি স্যার। বাইক চালাও, আমি পিছনে বসলাম। ওকে স্যার। অফিসে গিয়ে ভিডিও 10x স্পিডে প্লে করে 3-4 জন বোরকা পরিহিত মহিলা দেখা যায়, যেন পর্দা করে আসছে। শালার পর্দা করা মহিলা কিভাবে মদের বারে ঢুকে বুঝি না। ভিডিওটা কাট করে সন্দেহজনক পয়েন্টগুলো মোবাইলে নিয়ে নেই। সেদিনকার মতো অফিস শেষ করে বাসার সামনে গিয়ে দরজায় নক করার পরেই মেয়েটি দরজা খুলে দেয়। মেয়েটার মধ্যে একটা কোমল ভাব আছে। কেউ দেখলে নিঃসন্দেহে ঘরের মেয়ে মনে করবে। এটা যে কাজের মেয়ে সেটা কেউ ভুলেও সন্দেহ করবে না। কি রে, আজকে এত লেট হলো যে? ওই সমস্যা নিয়ে একটু দৌড়াদৌড়ি করতে হচ্ছে। সাবধানে চলাফেরা করিস কেমন? এসব নিয়ে চিন্তা কইরো না। তো কি নিয়ে আমার চিন্তা? আমার বাবা দারোগা ছিল, আমি জানি। তোর নানি সারা জীবন সেটার জ্বালা বুক করে গেছে, আবার এখন তুই? মা, আমি যখন যে কাজ করি সেটা এনজয় করে কাজ করতে পছন্দ করি, তাই আমার কাছে একঘেয়েমি তা কাজ করে না। তাও খুব টেনশন হয়। টেনশন কইরো না তো শুধু শুধু। একটা বিয়ে করে ফেল, তাহলে যদি আমার টেনশনটা কমে। তোমার সব কথা শেষ কথা একটাই, যে বিয়ে করে ফেলো। তা নয় তো কি? একটা গল্প বলি শোনো। কোনো মেয়ে প্রপোজ করেছে নাকি? মেয়ে মেয়ে না করে আগে তো শোনো। ওকে। বল বলে পান বানিয়ে মুখে দিয়ে গল্প শ্রোতা দর্শকদের মতো তাকিয়ে আছে। এক ছাত্রকে তাল গাছে রচনা বলার জন্য দাঁড় করানোর পরে সে বলা শুরু করে যে আমাদের বাড়ির পাশে একটা তাল গাছ আছে, এই তাল গাছের সাথে দড়ি দিয়ে গরু বেঁধে রাখি, গরুর 2টা হাত 2টা পা। এভাবে সে গরুর রচনায় চলে যায়। স্যার এবার বলেন নদীর রচনা বল। ছাত্র তখন আবার শুরু করে, বাংলাদেশ নদীমাতৃক দেশ, বাংলাদেশে অনেক নদী আছে, এসব নদীর তীরে গরু ঘাস খায়, গরুর 2টা হাত 2টা পা। এভাবে সে নদীর রচনা থেকে আবার গরুর রচনায় চলে যায়। এভাবে স্যার তাকে যে রচনায় বলুক সে গরুর রচনায় চলে যায়। তেমনি তুমিও যে কোনো কথা থেকে হঠাৎ বিয়ের কথায় চলে যাও। যা, তোকে আর বিয়ের কথা বলবো না। সাথে সুমন দেখছস না, 2 বাচ্চার বাপ হয়ে গেছে, আর তুই? ধুর, আবার সেই একই কথা। আমি গোসল করতে গেলাম, খিদা লাগছে, ভাত দাও। এই আনিকা, দুর্জয়ের জন্য খাবার রেডি করো তো। আনিকা আবার কে? সব কি ভুলে যাস নাকি? কাজের মেয়েটার নাম আনিকা। ও, যা গোসল করে আয়। যাচ্ছি। গোসল করে এসে ড্রেস চেঞ্জ করতেছে, এমন তো অবস্থায় করে গলা ঝাড়ি দিয়ে মুখ টিপে টিপে হাসতেছে। কারোর রুমে আসার আগে নক দেওয়া লাগে, সেটা জানো না? হুম। তাহলে নক না দিয়ে বারবার কেন আসতেছো? সরি। ভারী কণ্ঠে করে শব্দটি উচ্চারণ করে, যাও এখন। হুম। মিনিট 5 পরে খাবার খাওয়ার সময় কয়েকবার লক্ষ্য করে বুঝতে পারি যে মেয়েটি মন খারাপ করে টেবিলের সাথে এঁটে রাখা চেয়ারে 2 হাত রেখে দাঁড়িয়ে আছে। কিছু মনে কইরো না, তবে কখনো কারো রুমে ঢোকার আগে অলওয়েজ পারমিশন নিয়ে নিবা। হুম। এটা হচ্ছে ভদ্রতা। খাবার খেয়েছো? হ্যাঁ, আপনি নিচ্ছেন না কেন? বলে প্লেটে তরকারি দিতে থাকে। হ্যাঁ, ওয়েট, আমি ফ্রিজ থেকে নিয়ে আসতেছি। মেয়েটি যাওয়ার দিকে তাকিয়ে ভাবতে থাকে, মেয়েটাকে কাজের মেয়ে মনে হচ্ছে না। কাজের মেয়ে কি এত স্মার্ট হয় নাকি? মেয়েটার বিষয়ে কেন জানি একটু গভীরভাবে জানতে ইচ্ছা করছে। এইসব ভাবতে ভাবতে পানির বোতল নিয়ে এসে হাজির। খাবার খাওয়া শেষ করে রুমে গিয়ে সারাদিনের ক্লান্তি দূর করার জন্য বিছানায় গা হেলিয়ে শুয়ে থাকি। রাত 12:30টার দিকে মোবাইলটা হাতে নিয়ে সিঁড়ি বেয়ে ছাদের উদ্দেশ্যে ফ্ল্যাশ লাইট অন করে যেতে থাকি। ছাদে গিয়ে খেয়াল করি কে জানি গুনগুন করে গান গাচ্ছে। তখন আরেকটু এগিয়ে যাওয়ার পরে বুঝতে পারি এটাই সেই মেয়ে, যে মেয়ে বাড়িতে নতুন কাজ নিয়েছে। আরেকটু কাছে গিয়ে কান পেতে শুনতে পাই,
কি হলো, থামলে কেন? না মানে, আপনি এখানে? প্রশ্ন তো আমার করার কথা। ভালো লাগছে না। কেন? মা বাবার কথা মনে পড়ছে। আচ্ছা, শুনেছি তোমার মা বাবা নাকি মাস 3 আগে মারা গিয়েছে। খুন হয়েছে। কি? হ্যাঁ। কেস করনি? না। কেন? কারণ আমি করব। কে বা কাহারা খুন করেছে এসব নিয়ে কাউকে সন্দেহ হয় না? এমন কেউ নেই যে সন্দেহ করবে। ও আচ্ছা, তখন তুমি কি তোমাদের বাসায় ছিলে না? আমি হোস্টেলে ছিলাম। তো স্যার, হুম। পড়ালেখা কি রানিং? অনার্স 3rd ইয়ার। কোন বিশ্ববিদ্যালয়? ঢাকা বাংলা কলেজ। ও, পড়ালেখা কন্টিনিউ করবা না? সাপোর্টে কেউ নেই তো। পরীক্ষার সময় পরীক্ষা দিও। এসবের খরচ চালানোর মতো আমার কিছু নেই। এসব নিয়ে ভাবা লাগবে না, কাজের ফাঁকে ফাঁকে পড়ালেখা চালিয়ে যাইও। আপনি পাশে থাকবেন? হ্যাঁ। সারা জীবন থাকবেন? আরে হ্যাঁ, এসব নিয়ে ভাবা লাগবে না। আচ্ছা, ধন্যবাদ। আর একটা গান শোনানো যাবে কি? অন্য আরেকদিন আসি আমি। বলে মেয়েটি অন্ধকারে সিঁড়ি বেয়ে হড়হড় করে হেঁটে চলে যায়। এই মেয়েটাকে যত দেখছি তত বেশি জানতে ইচ্ছে করছে। যাই হোক, এখন রাত বাজে 1টা, না ঘুমালে কালকে আবার ডিউটিতে প্রবলেম হতে পারে। ভেবে সেও ছাদ থেকে ঘুমের উদ্দেশ্যে নেমে যায়। রাত গিয়ে সকাল হয়। সকালে নাস্তা করার পরে ভাইয়া, হ্যাঁ বল। আজকে কিছু শপিং লাগবে আমার। তো আমি কি করব? আমার সাথে যাবি? হ্যাঁ বল, তো আমি কি করব? আমি কি তো বড় ভাই হিসেবে তো তোমার একটা কর্তব্য আছে না? গুড়িয়ে পেঁচি না বলে ডিরেক্ট কি লাগবে বল। তুমি বিকেলে ফ্রি হলে আমাকে ফোন দিও, আমি যাব। আচ্ছা, এখন গেলাম আমি। তুই কলেজে যাবি না? যাব তো। কখন? এই যে ড্রেস পরে রেডি, এক্ষুনি বের হব। চল আমার সাথে। তুমি জোরে চালাও, আমার ভয় লাগে। আচ্ছা চল, আস্তে চালাবো। ওকে ওয়েট, আমি ব্যাগটা নিয়ে আসি। তুই আয়, আমি নিচে আছি। ওকে। দুই ভাই বোন বাইকে উঠে বসার পরে দরজায় বাইক স্টার্ট দিয়ে আস্তে আস্তে করে চালাচ্ছে। ভাইয়া, একটা কথা বলি। হ্যাঁ বল। অনিকা আপুকে কি তোর কাজের মেয়ে মনে হয়? আরে সে তো আর্থিক সংকটে আমাদের এখানে কাজ নিয়েছে। হ্যাঁ, ওনার মা বাবাকে নাকি একসাথে খুন করা হয়েছে। হ্যাঁ রে, আমাকেও বললো। বিষয়টা খুব কষ্টকর। অনিকা আপু কিউট না অনেক? হ্যাঁ, খারাপ না, ভালোই। বলো কেন? আমি তো মাঝে মধ্যেই কনফিউজড হয়ে যাই যে এটা বাংলাদেশের নায়িকা ববি কিনা। হ্যাঁ, দেখতে ওই রকমই লাগে। তুই কিন্তু চাইলে অনিকা আপুকে আমাদের বাসায় রেখে দিতে পারিস। তো এখন কি অন্যদের বাসায় আছে? আমাদের বাসাতেই তো আছে। আরে, সারা জীবনের জন্য বলতেছি। দূর, ওরও তো ভবিষ্যৎ নিয়ে চিন্তা ভাবনা আছে। আমরা যদি সাপোর্ট না দিয়ে সারা জীবন কাজের মেয়ে হিসেবে রেখে দেই তাহলে অন্যায় করা হবে। তোকে কাজের মেয়ে করে রাখতে কে বলছে? তো কি? আরে ভাইয়া, তুই বিয়ে করে ফেল। মানে? অনিকা আপুকে বিয়ে করে বউ বানিয়ে ফেল। তোর কলেজ এসে পড়ছে, নাম। আর একটু সামনে যা, এখান থেকে হেঁটে যাবি। তুই তো ওইখান দিয়েই যাবি, আমাকে গেটের সামনে নামিয়ে দিবি, আর সবাই হা করে তাকিয়ে থাকবে যে পুলিশের বাইক থেকে আমি নামতেছি। নাম এখন। অনিকা আপুকে বিয়ে করার কথা বললাম দেখে আমাকে এভাবে অপমান করেছিস? যা, নাম। ভাইয়া, চিন্তা করে দেখ, তোর সাথে হেভি মানাবে, একদম তুর্কির কাপলদের মতো লাগবে। বলতে বলতে ফারিয়া বাইক থেকে নামে। গেলাম আমি। আর কেউ কোনো রকম সমস্যা করলে আমাকে ফোন দিবি। যা কুত্তা, তুই তোর কাজে যা, আমাকে নিয়ে তোর এত চিন্তা করা লাগবে না। বলে মুখ বাঁকিয়ে হাঁটা শুরু করে। অফিসে যাওয়ার পরে স্যার, লাস্ট পোস্টমর্টমের রিপোর্ট আসছে, সবগুলো আপনার টেবিলের সামনে আছে। ওকে, আমি দেখতেছি। সবগুলো রিপোর্ট ঘেটে দেখার পরে, হ্যালো স্যার। হ্যাঁ দুর্জয়, বলো। স্যার, লাস্ট পোস্টমর্টমের রিপোর্টটা হাতে পেয়েছি। দেখো তো কিছু পাও কিনা। এরা সবাই মদ্যপান অবস্থায় ছিল। আর কিছু পাও নেই? আরেকটা জিনিস পেয়েছি, যেটা সবচেয়ে বড় টান হতে পারে। কি সেটা? মদের বার থেকে যে ভিডিও উদ্ধার করেছিলাম সেটার সাথে 2 জনকে মিলাতে পারছি। খুনি? না স্যার, যাদের খুন করা হয়েছে তাদের মধ্য থেকে 2 জন, আর সিসিটিভির ফুটেজে তো 1 জন খুনিকে দেখা যায়। 2 জন মনে হয় বার থেকে মদ নিয়ে বাসায় আড্ডা দিচ্ছিল। জি স্যার, এটাই হবে। তো এখন কি করা যায়? খুনির তো কোনো আইডেন্টিটি পাচ্ছি না। কি করা যায় বলো তো? সারা দেশব্যাপী এটা নিয়ে কথা চলছে। নুপুর পাওয়া গেছে একটা। এটা তো আর সবার পায়ে লাগিয়ে লাগিয়ে দেখা যাবে না। হ্যাঁ, দেখো কি হয়।
আচ্ছা স্যার, রাখি এখন। আইমান, হ্যাঁ স্যার বলেন। আচ্ছা যাদের খুন করা হয়েছে তাদের নামে কোনো মামলা আছে নাকি দেখো তো। তাহলে তো সব রেকর্ড চেক করা লাগবে। গত 10 বছরে সবকিছু চেক করো। স্যার এতগুলো কিভাবে চেক করব? কনস্টেবল যতজন আছে সবাইকে তুমি লিড দিয়ে এটা সম্পন্ন করো। ওকে স্যার। আর সবাই কি খেয়েছো? না স্যার, সবাই খায়নি। খাবার খেয়ে তারপর কাজ শুরু করো। ওকে স্যার। আর হ্যাঁ, এটাও মিলিয়ে নিবা যে কোন কোন মামলার এখনো কোনো রেজাল্ট আসেনি। এমনও তো হতে পারে 10 বছর আগের মামলার কোনো রেজাল্ট আসেনি। তাহলে আস্তে আস্তে সেগুলো নিয়ে অনুসন্ধান করব। এত আগের মামলা, এখন কাজ করবেন? আমি চ্যালেঞ্জ নিতে লাইক করি, যেটা সবাই পারিনি সেটা আমি পারতে চাই। এর জন্যই আপনি দুর্জয় স্যার, আর আমি আইমান। সে কাজে লেগে পড়ো, আমার জেলা অফিসে যাওয়া লাগবে। ওকে স্যার। বিকেল 4:30টার দিকে থানায় আসার পরে। স্যার এতক্ষণে আসছেন? হ্যাঁ, ব্যস্ত ছিলাম। আচ্ছা, কি কি তথ্য পাইছো বলো। স্যার ওদের মধ্যে 4 জনের বিরুদ্ধে মোট 2টা মামলা আছে। কিসের মামলা? চাঁদাবাজির। তার মানে ওরাও এসবে লিপ্ত ছিল? এটাই তো মনে হয়। হ্যাঁ। আর স্যার 27টা মামলা এখনো কোনো রেজাল্ট আসেনি। ওকে, এগুলো আলাদা করে রাখছো তো? হ্যাঁ স্যার। গুড, আজকের মতো যাও তাহলে। আপনি যাবেন না? হ্যাঁ, ফারিয়া নাকি শপিং এ বের হবে। ফারিয়া? আমার ছোট বোন। ও আচ্ছা, আমি তাহলে গেলাম। ওকে, তারপর ফারিয়াকে ফোন দেই। হ্যাঁ ফারিয়া, কোথায় তুই? সাথে বসে আছি। আচ্ছা তুই বের হ, সিটি মার্কেটের দিকে আয়। ওকে, মোবাইল হাতে রাখো, আইসো ফোন দিব। ওকে। ভাইয়া কই তুই? বের হ, সিটি মার্কেটের দিকে আয়। ওকে। আচ্ছা। তারপর চলে আসলাম। তোর এত দেরি হলো কেন? আরে আর বলিস না, রাস্তায় এক বন্ধুর সাথে দেখা। ও। সাথে আবার আনিকাকেও নিয়ে এসেছিস? ও হ্যাঁ, একা একা আসতে ভালো লাগছিল না, তাই তো আপুকে নিয়ে আসলাম। ওহ, ওকে চল। বাইক তো আগে রাখো। বাইক পার্কিং করে 3 জন মার্কেটে ঢোকার পরে ফারিয়ার জন্য আনিকার ড্রেস পছন্দ করছে। এমন সময় ফারিয়া কানের কাছে এসে ফিসফিস করে, ভাইয়া আপুকে কিছু কিনে দে। আমার এসবে আইডিয়া নাই। তোর যা মন চাই দে। তোরা কেনাকাটা কর, আমি বিল পরিশোধ করে দিব। আনিকা আপুর জন্য একটা লাইক করে দে। ওই শাড়িটা দেখতে পারিস, মানাবেই মনে হচ্ছে। ওকে, এবার তুই বস, আমরা কেনাকাটা করে আসি। কেনাকাটাই হয়ে গেল। 3 জন মিলে রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আনিকা কেমন যেন বারংবার আর চোখে তাকাচ্ছিল। এরকম সিচুয়েশনে নিজেকে কেমন যেন আনইজি লাগছিল। কিরে ভাইয়া, তোরা 2 জন খাচ্ছিস না কেন? কই খাচ্ছি তো। বাসায় গিয়ে একজন আরেকজনকে মন ভরে দেখিস, এখন খাবার খাওয়াতে মনোযোগী হ। বলে ফারিয়া মুখ টিপে টিপে হাসতে থাকে। ফারিয়া এমন কথায় দুজনে লজ্জায় মাথা নিচু করে। খাবার শেষ করে রেস্টুরেন্ট থেকে বের হয়ে বাইকে ওঠে। তোর কি কোনো কাজ আছে? না, আমি বাইক দিয়ে তোদের পিছু পিছু আসতেছি। যেই জ্যাম লেগে আছে, মনে হয় না 2 ঘন্টার আগে যাওয়া যাবে। তো কি হেলিকপ্টার ভাড়া করে এনে দিব? হেলিকপ্টার যেহেতু নাই, সেহেতু তোর বাইকে করে নিয়ে যা। পিছনে 2 জন নিয়ে যাব? হ্যাঁ, সমস্যা কি? 2 জন পুরুষ হলে সমস্যা হতো না, কিন্তু তোরা তো মহিলা, তাই নেওয়া যাবে না। কি? আমরা মহিলা? বলে ফারিয়া দাঁতে দাঁত কামড়াতে থাকে। রাগ দেখালে কিন্তু এগুলো ফেরত দিয়ে আসবো। পারবি তো? এটাই। যা, সিএনজিতে করে চলে যা। আমরা সিএনজিতে যাচ্ছি না। না গেলে বসে থাক, আমি গেলাম। বাবার কাছে নানা রকম কথা বলে বিচার দিব। তোর এমন ব্যবহার দেখে মাঝে মধ্যে মনে হয় যে তুই আমার সৎ বোন। 2 ভাই বোনের এমন ঝগড়াঝাটি দেখে আনিকা অন্যদিকে মুখ ফিরিয়ে হাসতেছে। আনিকা আপু, তুমি মাঝে বসো, আমি পেছনে। কি? কিরে আপু, ওঠো না কেন? উঠতেছি। এই না, তুমি পেছনে বসো। আমার পেছনে ভয় করে। কি এক জ্বালার মধ্যে পড়লাম। আপু ওঠো। ফারিয়া লক্ষ্মী বোন আমার, তোরা সিএনজি করে চলে যা। না, বাইকে যাব। আপু ওঠো। ফারিয়ার চিল্লাচিল্লিতে আনিকা বাইকে উঠে বসে। ফারিয়াও পিছনে উঠে। হ্যাঁ ভাইয়া, চালাও। তুই আমার বোন না, শত্রু। কয়েকদিন পরে নিজেই বাইকের পেছনে করে বসিয়ে কত জায়গায় যাবি। এই চুপ করে বসে থাক, না হলে নামিয়ে দিব। গলার সাউন্ড একটু বেশি থেকে ফারিয়া চুপ হয়ে যায়। রাত 9টার দিকে বাসায় ফিরে ফ্রেশ হওয়ার পরে ফেসবুকিং করছিলাম, এমন সময় দরজায় কয়েকটা টোকা দেওয়ার শব্দ আসে। আসতে পারি? বাহ, এ তো দেখছি একদম মনোযোগী স্টুডেন্টের মতো ব্যবহার। কিছু বলতেছেন? না,
আঙ্কেল আপনাকে ডাকে। আচ্ছা যাও, আসতেছি। একটু তাড়াতাড়ি আসতে বলছি। যাও, আমি আসতেছি। আনিকা তখন মুচকি হেসে মাথা নিচু করে চলে যায়। ড্রয়িং রুমে যাওয়ার পরে খেয়াল করে দেখি ফারিয়া আর আনিকা এক সোফায় বসে আছে, আর মা বাবা এক সোফায় বসে আছে। সবাই মিলে কি ফ্যামিলি প্ল্যানিং করবা নাকি? আর কি আর সুযোগ দিচ্ছিস নাকি? হ্যাঁ বাবা, কি নাকি বলবা? অনেক তো হলো, এবার একটু বিয়ে করে ফেল। মাত্র ২৬ বছর হয়েছে, ৩০ বছরের আগে বিয়ে করব না বাবা। আমরা দুজনে মলে করিস। বলে মা মুখ গোমরা করে বসে থাকে। এসব কি বলছো মা? ঠিকই তো বললো, আমাদের কি মন চায় না নাতি নাতনির মুখ দেখতে? দূর, তোমরা সবাই কি মিলে এসব কি শুরু করেছো? ভাইয়া, আমাকে একটা ভাবি এনে দে না প্লিজ। তুই হয়েছিস নষ্টের আসল গোড়া। আর কোনো কিছু চাইছ আমার কাছে, তোরে আর আমি কিচ্ছু দিব না। ভাবি এনে দাও, তারপরে যা মন চাই কইরো। চুপ কর বলছি। আচ্ছা, আমরা হাসি খুশিতে থাকি, তুই কি এটা চাস না? তো তোমরা কি কষ্টে আছো? হ্যাঁ, কষ্টে আছি। আচ্ছা দুটো শোন, আমার মনে হয় তোর জন্য এই সময়টাই বিয়ের পারফেক্ট সময়। আচ্ছা, তোমাদের যা ইচ্ছা করো। পছন্দের কেউ কি নাই? না। আচ্ছা, দেখিস বাবা তোকে একটা লক্ষ্মী মেয়ে এনে দিবে ইনশাল্লাহ। আচ্ছা গেলাম আমি, বলে বসা থেকে উঠে নিজ রুমে এসে লাইটটা অফ করে শুয়ে পড়ি। ঘন্টাখানেক পরে ছাদে গিয়ে দেখি ছাদের দোলনায় বসে কে যেন গুনগুন করে গান গাচ্ছে। কি আনিকা নাকি? হ্যাঁ, আপনি এসেছেন, বসেন এখানে। আরে না না, তুমি বসো। না, আপনি বসেন। আমি বসে থাকবো আর তুমি দাঁড়িয়ে থাকবে, তা কি হয় নাকি? তুমিও বসো। আনিকা তখন পাশাপাশি বসে চাঁদের দিকে তাকিয়ে থাকে। তোমার কলেজের কি খবর? আগামী 2 মাস পরেই এর ফাইনাল। ও। হ্যাঁ, আপনার জন্য মেয়ে খোঁজা শুরু করে দিয়েছে। আমার এসব ভালো লাগে না। কোন সব? যা করিয়ে দেওয়ার চেষ্টা করছে। ও, হ্যাঁ। পার্সোনাল কিছু জিজ্ঞেস করা যাবে কি? পাশাপাশি যেহেতু দুজন এই রাত দুপুরে বসে আছি, সেহেতু বলতে পারেন। আপনার কি কখনোই এমন কোনো ফিলিংস আসেনি? পড়ালেখায় অলওয়েজ সিরিয়াস ছিলাম, তাই ওইসব দিকে কখনো মন দেওয়া হয়নি। চাকরি তো 4 বছর হয় করেছেন, এই সময়েও না? চাকরিতেও সিরিয়াস। এর জন্যই তো আপনি প্রতি বছর জাতীয় পুরস্কার পাচ্ছেন। এইবারই মনে হয় শেষ পাওয়া ছিল। কেন? বিয়ে হলে ওভাবে কি আর কাজ করা যাবে বলো? করা যাবে না কেন? বউয়ের সাথে আন্ডারস্ট্যান্ডিং ভালো রাখবেন। আর সবচেয়ে বড় কথা যেটা, সেটা হলো ব্যালেন্স। আপনি যখন সব দিকে ব্যালেন্স করতে পারবেন, তখন সফলতা আপনার আশেপাশে ঘোরাফেরা করবে। বাহ, বেশ ভালো কথা বলছেন তো। ওই আর কি। তবে আমার কিন্তু একজনের হাসি অনেক ভালো লাগে। মেয়ে কলিয়ের? দূর, এসব কি বলো? না, হতেও তো পারে। না, পারে না। আচ্ছা, কার হাসি ভালো লাগে বললেন না তো? তোমার হাসিটা। আমার হাসিটা খুব বিশ্রী, তাই না? একদম মন ভোলানো হাসি। আনিকা তখন লজ্জায় মাথা নিচু করে আছে। কথাটা বলা পরে দুর্জয়ের মনেও কেমন জানি লাগছে। এই ফিলিংসের সাথে দুর্জয় পরিচিত নয়, এই জন্য নতুন এক শীতল প্রকৃতির ফিলিংস। আচ্ছা, আমি আসি। মাত্রই তো আসলেন। গান শোনালে থাকতে পারি। কি গান শুনবেন? রবি ঠাকুরের যে কোনো একটা গান হলেই হলো। বাবা, আপনিও দেখছি আমার মতোই রবি ঠাকুরের ভক্ত। শুধু ভক্ত না, তবে মাঝে মধ্যে মনে হয় বাঙালি হয়ে জন্মেছি, শুধুমাত্র রবি ঠাকুরের লেখার মর্ম বুঝবো বলে। বাঙালি না হলে হয়তো এগুলো বোঝা যেত না। সকালে ডিউটি আছে, সো গানটা তাড়াতাড়ি শোনালে ভালো হয়। বিয়ের পরে বউয়ের সাথেও কি এমন করবে নাকি? কেমন? এই যে রাত 12টা-1টার দিকে ঘুমিয়ে যাবেন নাকি? ডিউটি আছে তো। তাই বলে মাঝে মধ্যেও কি সারা রাত জাগা যায় না? ছুটির দিনে জেগে থাকা যায়? আপনার সপ্তাহে 2 দিন ছুটি। হ্যাঁ। এই 2 দিন আমরা সারা রাত এখানে বসে গল্প করব। কি মানে বুঝলাম না। না মানে বলতে চাইছিলাম, ওই 2 দিন মনে হয় আপনি আপনার বউয়ের সাথে এখানে বসে গল্প করবেন। হইছে, এখন গান শোনান। লাগিয়ে পালে তোমার খোলা টুকরো করে কাছি, আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি তোমার খোলা লাগিয়ে পালে তোমার খোলা।
সবটা শেষ হওয়ার পরে দুর্জয় মনোমুগ্ধকর দৃষ্টিতে আনিকার দিকে তাকিয়ে থাকে। কি হলো, এমন চুপ মেরে আছেন কেন? এত সুন্দর করে মানুষ কিভাবে পারে? থ্যাঙ্কস। রবি ঠাকুর শুনলে বলতো, কিরে, কিভাবে আমার ভাবনাগ্রস্ত তোর এই মায়াময়ী কণ্ঠে এত আবেগ আর চেতনা নিয়ে গিয়েছিস? আসলেই কি এত সুন্দর হয়েছে? বলে প্রকাশ করা যাবে না। বুঝলাম। ঘুমাবে কখন? এক্ষুনি চলে যাবেন? হ্যাঁ। গান শুনে পুরস্কার বাবদ কিছু দেবেন না? কি দিব? হ্যাঁ, পাইছি। আনিকা হাসি মুখে দুর্জয়ের দিকে তাকিয়ে আছে। দেখি হাতটা দাও। আনিকা হাসতে হাসতে ডান হাত এগিয়ে দেয়। আরে বাম হাতটা দাও। দেন এবার। দুর্জয় তখন হাত থেকে ঘড়িটা খুলে আনিকার হাতে পরিয়ে দেয়। আনিকা তখন হা করে তাকিয়ে থাকে। হাতটা দাও। এই মুহূর্তে এটা ছাড়া আর দেওয়ার মতো তেমন কোনো। এটাই ভালো লাগছে অনেক, কিন্তু এটা অলওয়েজ পরবো কেমন করে? পড়লে কিছু হবে না। আপনার মা বোন দেখলে? কোনো কিছু বলে মানিয়ে নিবে। আমি মিথ্যে বলতে পারি না। সত্যিটাই বলবে। আচ্ছা চলেন, আপনার অনেক ঘুম পেয়েছে। চলো। দুর্জয় বালিশে মাথা রেখে চোখ বন্ধ করে ভাবছে। ইস, এত সুন্দর কণ্ঠ কিভাবে হয়? আমার তো এই কণ্ঠে নেশা পেয়ে বসবে মনে হচ্ছে। সে যদি এই মুহূর্তে আমার পাশের বালিশে, ধর কি বলি, পাশের বালিশ কেন, এক বালিশে শুয়ে আমার মাথায় হাত বুলাইতে বুলাইতে এই মাতোয়ারা কণ্ঠে আমাকে গান শোনাইতো, তাহলে সারা দিনের ক্লান্তি মুহূর্তের মধ্যেই কেটে যেত। এসব ভাবতে ভাবতে দুর্জয় একটা সময় ঘুমিয়ে পড়ে। পাশের রুমে আনিকা হাতের সাথে হেলান দিয়ে ভাবছে, এখানে কি কারণে আসলাম, আর আমার সাথে এসব কি হচ্ছে? ওর পাশে বসে থাকতে আমার এত ভালো লাগার কি আছে? এত ভালো লাগা যাবে না। আমার জীবনে এসব ফিলিংস থাকতে নেই। এমনিতেই কয়েকদিন পরে আমার ফাঁসি কিংবা যাবজ্জীবন হবে। সো যা করার সব তাড়াতাড়ি করা লাগবে। এসব ভেবে মন ভরা কষ্ট নিয়ে চোখ বুজে ঘুমানোর চেষ্টা করে। পরদিন সকালবেলা আনিকা আর দুর্জয়ের মা নাস্তা বানাচ্ছে। এমন সময়, আম্মু, তোমাকে আব্বু ডাকছে। কেন? গিয়ে শুনে আসো। যাচ্ছি। মা যাওয়ার পরে আনিকা আপু, এটা কি দেখলাম? কি? আমার তো এখন সন্দেহ হচ্ছে। সন্দেহ শব্দটা শুনে আনিকার গলার পানি শুকিয়ে যায়। কি হলো, ভয় পেয়ে গেলে? ইদানিং ভাইয়ার ঘড়িও হাতে দাও। ও, এটা গান শুনে গিফট পেয়েছি। আচ্ছা আপু, একটা কথা কি সত্যি করে বলবা? আমি মিথ্যে বলি না। তোমার সাথে কি ভাইয়ার কোনো সম্পর্ক আছে? না মানে আছে না? যে পরিবার মানতে পারবে না ভেবেই তো এই অভিনয় করতে পারো। আনিকা তখন হাফ ছেড়ে নিঃশ্বাস নিয়ে, ধুর, এসব কি বলো? আমার কি সেই কপাল আছে নাকি যে আমার ভাইয়ের মতো হ্যান্ডসাম ছেলের সাথে সম্পর্ক থাকবে? তুমি ভাইয়ার দিকে মাঝে মধ্যে যেভাবে তাকাও, তাতে মনে হয় দৃষ্টি দিয়েই ভাইয়াকে কাছে নিয়ে আসবে। মাসতেছে, চুপ করো। গেলাম, পরে কথা হবে এই বিষয়ে। বলে ফারিয়া শয়তানি মার্কা একটা হাসি দিয়ে চলে যায়। ভাইয়া চল, আমিও তোর সাথে যাব। ভাইয়া, তুই প্রেম করতেছিস, অথচ আমাকে জানালি না। কি বলছিস এসব? তোর সাথে আমি কিনা শেয়ার করি বল, আর তুই আমাকে কোনো কিছু না জানিয়ে এত দূর চলে গেলি। আরে কি বলতেছিস? আমি তা কিছুই বুঝতেছি না। আনিকা আপুর সাথে তোর সম্পর্ক আছে, এটা বললেই পারতি। আবার কিন্তু বাইক থেকে নামিয়ে দিব। উচিত বললেই দোষ। এসব কোনো কিছু না। তোর ঘড়ি ওর হাতে কেন তাহলে? ও, তার কণ্ঠে গান শুনে গিফট হিসেবে দিয়ে দিছি। বাহ! জানিস, আনিকার কণ্ঠ অদ্ভুত সুন্দর, বলে বোঝানো যাবে না। আসলেই আমি তো আপুর কণ্ঠে গান শুনিনি। শুনলে বুঝতি। তুই শুনিস, কয়দিন পর তো ছেলে মেয়েরও গান শুনিয়ে শুনিয়ে ঘুম পাড়িয়ে দেবে, সাথে তোকেও পাড়িয়ে দেবে। বেশি পাকনামি করলে এখনই নামিয়ে দিব। বস্তির পোলা পাইন মার খাওয়া শেষ বলে পাইলে আমরার পাড়ায় যাইস। তুইও এমন, কোনো কিছু হলে বাইক বাইক করিস। আচ্ছা, এখন তো নাম। কলেজের সামনে এসে পড়লাম। সাবধানে যাইও। আচ্ছা। অফিসে বসে ফারিয়ার কথাগুলো মনে পড়ছে, আর মুখে হাসি রেখা ফুটে উঠছে। সত্যি কি আমাদের ছেলে মেয়েকে গান শুনিয়ে শুনিয়ে ঘুম পাড়িয়ে দিবে? দিলে খারাপ হতো না। সাথে আমিও পিছন থেকে শক্ত করে জড়িয়ে ধরে চুলগুলো এক পাশ করে দিয়ে ঘাড় নাক মুখ লাগিয়ে ঘুমাতে পারতাম। এইসব ভাবনা ছেদ ঘটিয়ে আইমান হাজির হয়ে, স্যার। ও আইমান, কি অবস্থা তোমার? আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। স্যার এখন কি করবেন ভাবছেন? যারা খুন হয়েছে তাদের পরিবারের তথ্য নেওয়া লাগবে।
আমার কেন জানি মনে হচ্ছে এটাতে বেশ ভালো একটা রহস্য লুকিয়ে আছে। আমারও তাই মনে হচ্ছে। ওদের ফুল বায়োডাটা সংগ্রহ হয়েছে? হ্যাঁ স্যার। ওকে, চলো তাহলে। সাথে ফোর্স নেবেন না? না, এখন এত মানুষের দরকার হবে না। ওকে স্যার, চলেন তাহলে। চলো। হ্যালো, দুর্জয়। হ্যাঁ স্যার, বলেন। কোনো তথ্য পাওয়া গেছে? স্যার, আমার মনে হয় এটা প্রতিশোধ নেওয়া হয়েছে। বুঝলাম না। মানে খুনের বদলে খুন, এমন হয়তো বা। কি বলো? হ্যাঁ। আচ্ছা, এমন কেন মনে হলো? তথ্য নিয়ে দেখা হয়েছে সবগুলো, এইসব প্রফেশনের ছিল। বলো কি? হ্যাঁ স্যার, সব প্রমাণস্বরূপ আছে। ওকে, এগুলো সব নিয়ে আমার এখানে চলে এসো। ওকে স্যার। আজকে তাহলে বাসায় যাও। হ্যাঁ স্যার। ওকে, রাখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে ফেসবুকিং করতেছে, এমন সময় ফারিয়া এসে হাজির। ভাইয়া, হ্যাঁ বল। তোর তো ভিসা লাগছে। কিসের ভিসা? বিয়ের। কি? পাত্রে ঠিক হয়ে গেছে। মানে? আরে হ্যাঁ, তোর জন্য বিয়ের পাত্রী খোঁজা শেষ। হ্যাঁ, এখন শুধু বিয়ে হবে। বিয়ে পর্যন্ত পৌঁছে গেছে? হ্যাঁ। কি সব যাতা বলছিস? বিশ্বাস না হলে মাকে গিয়ে বল। পাত্রীকে? তোর আশেপাশেই আছে। বল। না, এখন বলা নিষেধ আছে। তুই না আমার লক্ষ্মী বোন। না না, এসব পাম্প দিয়ে লাভ নাই। ওকে, আর কোনো কিছু লাগলে আসিস, দিব তখন। তুই কোনো কিছু হলে থ্রেট দিয়ে বসিস কেন? যাকে যেটা দিয়ে সিস্টেম আনা যায় তাকে সেটাই প্রয়োগ করা লাগে। আচ্ছা, এসব বাদ দে, এখন বল, আনিকা আপুকে কেমন লাগে তোর? ভালোই লাগে। সবকিছু ভালো লাগে? স্পেশালি হাসি। এমন হাসি কি তুই সারা জীবন দেখতে চাস? ঘুরিয়ে পেঁচিয়ে না বলে ডিরেক্ট বলতো। সারা জীবন তোর সাথে থাকার ব্যবস্থা হচ্ছে। কি? হ্যাঁ, আনিকা আপু আমার ভাবি হতে যাচ্ছে। এসব কি তোর বানানো কথা? মা বাবা আর আমি একসাথে বসে এসব নিয়ে অনেকক্ষণ কথা হয়েছে। আর কি বললো? আজকের মতো এখানেই শেষ। নেক্সট পর্ব শুনতে হলে 2000 টাকা লাগবে। বলে ফারিয়া হাঁটা শুরু করে। পুলিশের কাছে তুই ধান্দামি শুরু করছস? ইটস বিজনেস ব্রাদার। এখন 2000 নাই তো, সব টাকা কার্ডে। বাসায় কি এটিএম বুথ আছে? টাকা হাতে পাওয়ার পরে বাকিটা বলা হবে। বলে ফারিয়া শয়তানি মার্কা একটা হাসি দিয়ে চলে যায়। রাতের খাবার খাওয়া শেষ হয়ে গেলে 11টার দিকে দুর্জয় ছাদে গিয়ে বসে আছে আর বারবার পিছন দিকে তাকাচ্ছে যে কেউ আসছে কিনা। 12টার দিকে আনিকা এসে পিছন থেকে গলা জারি দেয়। আরে আসছো আজকে এত আগে আগে? কোনো কিছুর জন্য অপেক্ষা করতেছিলাম। তা কিসের জন্য শুনি? পাশে বসে গান শোনাবো বলে। আজকে কি গিফট নিয়ে আসছেন? কোন শিল্পী যে গান গাওয়ার আগে গিফট চাই সেটা জানা ছিল না। শিল্পীর কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ চাওয়া থাকে। তা হয়তো থাকে। আমারটাও এমন কিছু ধরতে পারে। তা হয়তো থাকে। শুরু করো না কি গান। আজকে না, আরেকদিন। কেন কেন? এমনি আজকে গান গাইতে ইচ্ছে করছে না। প্লিজ। মনের বিরুদ্ধে যাও কি ঠিক? তাও কথা। আপনি এদিকে এসে বসেন। কেন? বাতাসে আপনার নাকে মুখে চুল উড়ে যাচ্ছে। ভালোই লাগছে। এত ভালো লাগা যাবে না। কোনো প্রবলেম? হ্যাঁ। ওকে, তাহলে সিট চেঞ্জ করো। না থাক, কারোর ভালো লাগার মুহূর্ত নষ্ট করা ঠিক না। এই তো লক্ষ্মী বউ। কি মানে তোমার হাজবেন্ডের লক্ষ্মী বউ আর কি। জ্বালিয়ে মারবো বেচারাকে। তাই নাকি? তা কিভাবে জ্বালাবে? এই ধরেন রাত বিরতে কিছু আবদার করব, বেচারা তখন বিরক্ত হয়ে যাবে। এমন বইয়ের আবদার পূরণ করতে কার না ভালো লাগে? আহারে, দেখবো কি আবদার পূরণ করেন। তোমার হাসি এত সুন্দর কেন? হঠাৎ এই কথা? না মানে তুমি যখন পিক করে হেসে দাও তখন অনেক অনেক ভালো লাগে। খুব বেশি ভালো লাগে? বলে প্রকাশ করা যাবে না। থাক, এত কঠিন কিছু হলে প্রকাশ করা লাগবে না। ঘুমাবা কখন? কালটা অফ ডে। হ্যাঁ। তাহলে আজ এত তাড়াতাড়ি ঘুমিয়ে যাবেন? 1টা বাজতে চললো আর তোমার কাছে এত তাড়াতাড়ি মনে হলো? না মানে আপনি তো বলেছিলেন ছুটির দিনে বউয়ের সাথে সারা রাত জাগবেন। তুমি তো আর বউ না যে বউকে নিয়ে রাত পার করে দেব। শরীর দিয়ে স্পর্শ ছাড়া রাত পার করা যায় না, তাই না? আরে আমি ওসব মিন করিনি, সত্যি আমি এমনটা মিন করিনি। থাক,
আমার বোঝা হয়ে গেছে আপনি কেমন। সরি। বলে দুর্জয় মন খারাপ করে দোলনা থেকে উঠে পড়ে। এমন সময় আরে পাগল, আমি ফোন করতেছিলাম, বসেন। বলে হাত টেনে দুর্জয়কে পাশে বসিয়ে দিয়ে কাঁধে মাথা রাখে। চুপচাপ বসে থাকে। বলে আরেকটু চেপে বসে। দুর্জয় তখন অবাক হয়ে সামনের দিকে তাকিয়ে থাকে। এভাবে মিনিট 10 যাওয়ার পরে আকাশের কালো মেঘগুলো চাঁদকে ঘিরে ফেরে। শনশন করে শীতল বাতাস বইছে। তাতে করে আনিকার অবাধ্য চুলগুলো দুর্জয়ের নাক মুখে দখল করে নেয়। মেঘ গর্জন শুনতেছো? হ্যাঁ। চলো এখন রুমে যাই। রুমে যেতে ইচ্ছে করছে না। এখনকার দিনে যেভাবে বজ্রপাত হয় তাতে আমার মেঘলা দিনে বাইরে থাকতে ভয় করে। পুলিশ হয়ে এসব ভয় পান? পুলিশ কি মানুষ না নাকি? তাও কথা। তোমার এসব ভয় করে না? শুনেছি মেয়েরা নাকি এসব অনেক ভয় পায়। ভয় পেয়ে আর কি হবে, এমনিতে আর কয়েকদিন পরে মরণ হবে। তখন যদি এভাবে মরে যাই তাহলে তো ভালোই হয়। এসব কি ধরনের কথা বলো? যা বলেছি সত্যি বলছি। মানুষের বাঁচা মরা আল্লাহর হাতে। আচ্ছা আপনি যান। তুমিও চলো। না, আজ বৃষ্টিতে ভিজবো। এসব কি ধরনের পাগলামি? রাত বাজে 1:30, এখন তুমি বৃষ্টিতে ভিজবা মানে? ইচ্ছে করছে। সব ইচ্ছা পূরণ করতে নেই। মরার আগে কিছু ইচ্ছে পূরণ করা লাগে না? জেলিদের তো আপনারা পূরণ করে দেন, আর আমারটা না হয় আমি পূরণ করে নিলাম। আরেকবার মরার কথা বললে থাপ্পড় দিব বলে দিলাম। আচ্ছা যান আপনি। চলো, বৃষ্টি শুরু হয়ে গেছে। ইস, কত ভালো লাগছে। বলে বসা থেকে উঠে 2 হাত ছাড়িয়ে পানিগুলো মুষ্টিবদ্ধ করে দূরে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে। দুর্জয় তখন পাশ থেকে আনিকাকে কুলে নিয়ে নেয়। এমন সময় আশেপাশে জোরে একটা বজ্রপাতের আওয়াজ হয়। আনিকা তখন দুর্জয়ের বুকে মুখ লুকিয়ে শক্ত করে গলায় জড়িয়ে ধরে। দুর্জয় আর এক মুহূর্ত দেরি না করে সাথে সাথে কাকবেজা শরীর নিয়ে সিঁড়ি বেয়ে তার রুমে নিয়ে কুল থেকে নামানোর পরেই পাশে আরেকটা বিকট শব্দ হয়ে কারেন্ট চলে যায়। কারেন্ট চলে গেছে? মনে হয় এই এরিয়ার ট্রান্সমিটার চলে গেছে। এখন কি হবে? চলো তোমার রুমে দিয়ে আসি। আমার তো মোবাইল নেই। সমস্যা কি? লাইটের আলো ছাড়া আবার ভয় করে অনেক। এত ভয় পেলে অন্ধকার ছাদে যাও কেন? আকাশের দিকে তাকালে কষ্ট একটু দমে থাকে। কি এত কষ্ট? হ্যাঁ, মা বাবাকে খুব মিস করি। বলে ঠোঁট চেপে কান্না করে দেয়। দুর্জয় তখন একটা হাত আনিকা মাথায় রেখে নিজের বুকের সাথে হালকা করে চেপে ধরে। নিজেকে একা ভাবার দরকার নাই, আমরা আছি তো। ভালো লাগছে না আমার, কেমন যেন লাগছে। চলো তোমার রুমে দিয়ে আসি। আপনার এক্সট্রা কোনো ফোন আছে? না, কেন? লাইটের আলো ছাড়া আমি ঘুমোতে পারবো না। আচ্ছা বিছানায় ওঠো। কেন? এখানে ঘুমাবে? আপনি? আমিও। না না, এ হয় না। আচ্ছা, এখন তো বারান্দায় বসেও গল্প করার সুযোগ নাই, তাই আমরা বিছানায় শুয়ে শুয়েও কিন্তু গল্প করতে পারি। আঙ্কেল আন্টি জানলে খুব খারাপ হবে। আমি সামনে নিব। বকা খাবেন আপনি। আমার কথা ভাবা লাগবে না, ওইখানে হেলান দিয়ে বসো। আচ্ছা। এখন বলো, তোমার পড়ালেখা নিয়ে কি ভাবছো? এসব নিয়ে চিন্তা করে লাভ নেই। কেন? এমনি। আচ্ছা শোনেন না। কি? আনিকা তখন পাশে বসা থাকা দুর্জয়ের ডান হাতটা শক্ত করে ধরে কাঁধে মাথা রাখে। আচ্ছা আমি কোথাও চলে গেলে আমায় মিস করবেন? হঠাৎ এই কথা? জানতে ইচ্ছে হলো। কোথাও চলে যাওয়ার ইচ্ছা আছে? ইচ্ছে না থাকলেও যাওয়া লাগবে। কোথায় যাবা? পরকালে। হোয়াট? হুম। আত্মহত্যা মহাপাপ, জানো না? এসব কখনোই করবা না, সব সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ। আমার না আপনার সাথে সারা জীবন থাকতে ভীষণ ইচ্ছে করছে। বলে হাতের তালুর উল্টো পাশ দিয়ে চোখে পানি মুছবার চেষ্টা করে। নিষেধ করছে কে? আমিও চাই তোমার সাথে সারা জীবন থাকতে। বলে এক হাতে আনিকার মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। কয়েকদিন পরে আপনি ঘৃণা করবেন। এসব কি বলো? হ্যাঁ, যা সত্যি তাই বললাম। মোটেও না। দেখি হাতটা দাও তো। হাত তো আপনার হাতেই মুষ্টিবদ্ধ। দুর্জয় তখন আরেকটা হাত দিয়ে পকেট থেকে আংটিটা বের করে আনিকার হাতে পরিয়ে দেয়। আনিকা তখন অবাক চোখে তাকিয়ে থাকে। এমন করে তাকিয়ে আছো কেন? আংটি পরিয়ে দিলেন যে? গিফট। কিসের? গান শুনবার জন্য নিয়ে আসছিলাম। পূর্ব প্রস্তুতি নিয়ে আসছেন তাই না? হ্যাঁ। ওয়েট, এদিকে লাইটটা ধরেন তো। বলে ওড়না থেকে সুতা বের করার চেষ্টা করতে থাকে। কি করছো? ওয়েট। মিনিট 2 যাওয়ার পরে দেখি আপনার হাতটা দিন।
বলে নিজেই দুর্জয় হাতটা তার হাঁটুতে রেখে কয়েকটা সুতা পাকিয়ে আংটির মতো পেঁচিয়ে দুর্জয়ের দিকে তাকিয়ে একগাল হেসে। এছাড়া আর কোনো কিছু ছিল না। এটাই আমার কাছে বেস্ট মনে হয়েছে। চলো না দুজনের হাতটা একসাথে রেখে পিক তুলি। কাপল পিক যা ভাবো। নেন। দুর্জয় তখন কয়েকখানা পিক তুলে ফ্ল্যাশ লাইট অফ করে দেয়। লাইট অফ করলেন যে? 5% আছে আর। ধুর, এখন কি হবে? ঘুমাবা? ঘুম আসবে না। ঘুম পাড়িয়ে দিলে? এখন ঘুমালে সকালে আর উঠতে পারবো না, পরে আঙ্কেল আন্টি দেখলে খারাপ কিছু ভাববে। হ্যাঁ তা ঠিক। শুধু শুধু আপনার ঘুম নষ্ট করলাম। আরে তা কিছু না। সরি। দূর সরি বলা লাগবে না। তুমি আমার কাঁধে মাথা রেখে হাতে হাত ধরে খাটে হেলান দিয়ে বসে আছো, তার চেয়ে আর বেশি কিছু লাগবে না। রোমান্টিক পুলিশ অফিসার। একটু একটু বেশি হওয়া ভালো না। আচ্ছা, গলায় কি যেন একটা লাল দাগ দেখলাম। আনিকা তখন থতমত খেয়ে যায়। চুপ হয়ে গেলে যে? না, এটা কিছু না। কিছু না হলে কি এমন দাগ পড়ে? মনে হচ্ছে খামচির দাগ। আরে না, কি যেন একটা পোকা আছে না, যেটা মানুষের শরীরে বসলে কেমন যেন হয়। গান্ধী পোকা? কয়েকদিন আগে ছাদের বাগানের কাছে বসবার পরে এমন হয়েছে। শালারা আর কোনো জায়গা পাই নাই। কেন? এটা আমার খুব পছন্দের। কোনটা? ধার গলায় আদর দেওয়া। বউকে দিয়েন। এই যে দিলাম। আনিকা তখন লজ্জা সংকোচে পড়ে যায়। আপনি থাকেন, আমি গেলাম। কেন? ফজরের আজান দিচ্ছে, নামাজ পড়বো বলে। আনিকা দুর্জয়ের বিছানা ছেড়ে উঠে যায়। আনিকা ধীর পায়ে নিজ রুমে গিয়ে দরজা আটকে বিছানায় উপর হয়ে শুয়ে ঠুট চেপে কান্না করতে থাকে। হায় আল্লাহ, আমি ওর কাজকর্মে আসক্ত হয়ে যাচ্ছি কেন? আল্লাহ, তুমি আমাকে তোমার কাছে নিয়ে নাও আল্লাহ। ও যখন সত্যিটা জানবে তখন খুব কষ্ট পাবে। বলে মুখে বালি চেপে কান্না করতে থাকে। সকাল 9টার দিকে আনিকা আর দুর্জয়ের মা মিলে সবার জন্য নাস্তা রেডি করে চেয়ারে বসার পরে আনিকা, হ্যালো আন্টি, বলেন। দুর্জয়কে ডাক দিছ? না। যাও মা, একটু কষ্ট করে ওকে ডাক দাও। হ্যাঁ আন্টি, যাচ্ছি। আনিকা তখন দুর্জয় রুমে গিয়ে কয়েকটা ডাক দেওয়ার পরে দুর্জয় চোখ মেলে তাকিয়ে দেখে আনিকা খোলা চুলগুলো দরজার সামনে দাঁড়িয়ে আছে। তাড়াতাড়ি আসেন। কোথায়? নাস্তা করতে। আচ্ছা চলো। ফ্রেশ হবেন না? ও সরি, ভুলে গেছি। সবকিছুই কি ভুলে যান নাকি? না, তবে এমন সুন্দরী আশেপাশে থাকলে একটু একটু ভুল হবেই। হইছে, পাম্পটি না দিয়ে ফ্রেশ হয়ে আসেন, সবাই অপেক্ষা করতেছে। আচ্ছা যাও, আমি আসতেছি। সবাই একসাথে বসে নাস্তা করছে এমন সময়। আচ্ছা, আজকে তোর কোনো কাজ আছে? না। আচ্ছা, তোর সাথে কিছু কথা আছে। হ্যাঁ বলো। আমি এখন একটু বের হব, দুপুরের দিকে বলবো। আচ্ছা। আবার কোথাও যাস না যেন। আচ্ছা। নাস্তা শেষ করে দুর্জয় পিসি নিয়ে বসে আছে এমন সময় ফারিয়া এসে বলে, ভাইয়া, হ্যাঁ বল। তোর হাতে আঙুলে সুতা পাচ্ছানো কেন? রাখির মতো মনে হচ্ছে। দূর কিসব যাতা বলছিস? রাখি বন্ধন নাকি? ডিমো ধৈর্য একটা চর। তো কি? কিছু না। আনিকাপুর হাতেও আজকে আন্টি দেখলাম। তো আমি কি করব? আমার তো সন্দেহ হচ্ছে। তোর তো হবেই। আমার টার্গেট মোটেও ভুল হয় না। এটা ভুল। এই, তুই আমায় মিথ্যে বলিস কেন? আপুর ওড়না আর তোর হাতের সুতা একই কালারের। আরে না, এসব কিছু না। হয়েছে, আর ভাবনাও লাগবে না। তোদের সবকিছু রেডি হয়ে আছে, শুধু বিয়েটা হবার পালা। মানে? মানে এই ঘরের কর্তা হুকুম দিবে আর বিয়ে হবে, শুধু এটাই বাকি। কি বলছিস এসব? হ্যাঁ, আনিকা আপু তোর বউ হতে যাচ্ছে। আমাকে কি মিথ্যা বলতেছিস? আমাকে তোর মিথ্যাবাদী মনে হয়? সত্যবাদী ও মনে হয় না, কারণ তুই এর আগে আমার কাছে অনেকবার মিথ্যা বলে বলে টাকা নিতে গিয়ে ধরা খেয়েছিস। এগুলো তো টাকা নেওয়ার জন্য বলা। এটাও তোর এমন একটা প্ল্যান হতে পারে? আরে না, দেখবি তোরা খুব সুখী হবি। আল্লাহ তোদের অনেক ভালো রাখবে। আনিকা আপু বেশ সংসারী মেয়ে, সবকিছু বুঝে শুনে সব সামলে নিতে পারবে। আচ্ছা যা, এখন আমি একটা কাজ করতেছি। আজকে ফ্রাইডে, কই পরিবারকে সময় দেবে? তা না করে পিসিতে কিসব করছিস? আমি 7 খুনের মামলাটা নিয়ে বড় ঝামেলায় আছি। কেন, কি হয়েছে? এসব তুই বুঝবি না, যা এখন। আচ্ছা যাচ্ছি। ফারিয়া রুম থেকে বের হয়ে দেখে আনিকা আর তার মা বসে কি যেন বলছে। এমন সময় ফারিয়া এসে, হ্যাঁ বল।
বলো না, আমরা ঘুরতে যাব। 2 দিন আগে না ঘোরাঘুরি করে আসলি? ওই দিন তো শপিং এ গিয়েছিলাম। এখন কি ঘোরাফেরা করার সময়? একটু পরে আজান দিবে। বিকেলে তো যাওয়া যায়। হ্যাঁ, আজকে না কালকেও তো দুর্যোগ অফ ডে। কাল পরিবারের সবাই যাব। সত্যি? হ্যাঁ, যা এখন পড়তে বস। তুমি শুধু সারাক্ষণ পড়া আর পড়া করো কেন? কালকেই তোর টিউটর আনবো। মা, টিউটর লাগবে না। আমি যতদিন আছি ততদিন ফারিয়ার কোনো টিউটর লাগবে না। তাহলে তো ভালোই হলো। আচ্ছা, ভালো কথা। তুমি কোন ইয়ারে যেন? 3rd ইয়ারে। কোন সাবজেক্টে? ম্যাথে। বাহ। আপু সত্যি তুমি ম্যাথে? হ্যাঁ। আমার এটাই সমস্যা। আচ্ছা, যা যা সমস্যা আছে সব ঠিক করে দিব। আচ্ছা। এমন সময় মায়ের মোবাইলে খালার ফোন আসলে মা খালার সাথে কথা বলায় ব্যস্ত হয়ে যায়। আনিকা তখন বারান্দায় চলে যায়, সাথে ফারিয়াও তার পিছু পিছু যায়। আপু একটা কথা বলি? হ্যাঁ, বলো। তোমারে আমার আপু মনে হয় না। তো কি মনে হয়? ভাবি ভাবি মনে হয়। ইস, তুমি আমার ভাবি হয়ে গেলে কত ভালো হতো। ধুর, কি যে বলো। অবশ্য এটার একটা ব্যবস্থা হচ্ছে। মানে? কিছু না, ফান করলাম। যাও এখন, আমি রান্না করব। আহা, ঘরের বউদের কত কষ্ট। আমি কাজের মেয়ে। ফারিয়ার হাসি মুখটা নিমিষে অন্ধকারে ছেয়ে যায়। যাও পড়তে বসো। তুমি এটা বললা কেন? কি? কাজের মেয়ে বললা কেন? আমি যা তাই তো বললাম। এইসব বললে আর আমি তোমার সাথে মিশবো না। বলে ফারিয়া সে তার রুমে চলে যায়। আনিকা তখন চোখের জলটুকু মুছতে মুছতে মনে মনে বলে, আমার ইরামণিও মাঝে মধ্যে এমন হুঠাট অভিমান করত। হায়নার বাচ্চারা আমার বোনটাকে মেরে ফেলেছে। এটা ভেবে চোখের জল যেন বাঁধ ভাঙা নদীর মতো জল গাল গড়িয়ে পড়তে থাকে। কি হয়েছে তোমার? কান্না করতেছো কেন? পিছন থেকে দুর্জয় কথাটি বলল। না, চোখে পোকা পড়েছে। এসব পুরনো ডায়লগ, বলো কি হয়েছে? না, কিছু না। বলতে বলছি। মা বাবার কথা মনে পড়ছে। অন্য সব ঘটনাও কি মা বাবার কথা বলে চালিয়ে দাও নাকি? আনিকা তখন মনে মনে ভাবে, এটাই হয়তো আর্মি পুলিশদের আইডিয়া, সবকিছু প্রেডিকশন করে ফেলে। কি হলো? আপনার মায়ের আদর পেয়ে মাকে মনে পড়ছে খুব। বলছি না এসব নিয়ে মন খারাপ না করতে। আচ্ছা, আমি আসি, রান্না করা লাগবে আমার। বলে আনিকা চলে যায়। এমন সময় দুর্জয় আনিকাকে কাছে টেনে হাত দিয়ে 2 চোখের জল মুছে দিয়ে ঘুমটাটা টেনে নিয়ে বুকের সাথে মিশিয়ে নেয়। এসব নিয়ে একদম ভাববে না। বলছি না এসব নিয়ে মন খারাপ না করতে। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। এসব নিয়ে একদম ভাববে না। যারা এসব করেছে তারা অবশ্যই শাস্তি পাবে। ছাড়ুন, কেউ দেখে ফেলবে। দুর্জয় তখন আনিকার কপালে একটা চুমু খেয়ে মুচকি হাসতে থাকে। আনিকার বুক তখন দুকদুক করতে থাকে। আনিকা তখন কাঁপা কাঁপা কণ্ঠে বলে, এটা আশা করিনি। ঠিক করেন নাই এটা। ভুল করে ফেলেছি। ওকে সরি। ছাড়েন, আমার রান্না করা লাগবে। ছাড়তে একটু ইচ্ছে করছে না। আনিকা তখন ছাড়েন বলে নিজেকে জোর করে ছাড়িয়ে নিয়ে যায়। জুম্মার নামাজ শেষ করে সবাই টেবিলে খাবার খাচ্ছে। এমন সময় বাবা কি যেন বলবা বলছিলা তোমরা? ও হ্যাঁ আনিকা মা, একটা কথা বললে কি রাখবা? আমাকে আর দুর্জয়ের মাকে কি মা বাবা বলে ডাকতে পারো না? আচ্ছা, এখন থেকে মা বাবা বলি সম্বোধন করব। এটার জন্য একটা আনুষ্ঠানিকতার প্রয়োজন আছে। আবার কি? এই পরিবার তোমার কেমন লাগছে? তাহলে এই পরিবারের পুরো দায়িত্ব তুমি নিয়ে নাও। মানে বুঝলাম না। তোমার পরিবারে কেউ নাই, তাই তোমাকে প্রস্তাব দিচ্ছি, তুমি আমাদের বৌমা হয়ে যাও। না মানে? আর মানে মানে কইরো না, তোমাদের খুব ভালো মানাবে। কিরে, তোর কি এতে অমত আছে? তোমরা যা ভালো মনে করো তাই করো। সবাই রাজি। আশা করি তুমিও চিন্তা ভাবনা করে সঠিক সিদ্ধান্ত নিবে বলে আশা করি। কিরে ভাইয়া, লজ্জা পাচ্ছিস মনে হয়? বলে ফারিয়া হাসতে থাকে। খাবার খাওয়া শেষ হলে দুর্জয় নিজের রুমে গিয়ে কুলবালিশটাকে কাছে টেনে মনে মনে ভাবতে থাকে। এরপর আর মাত্র কয়দিন, এরপরে তোর জায়গা আরেকজন এসে দখল করবে। তোর মতো লম্বা হয়ে শুয়ে থাকবে আর আমি এসে এভাবে জড়িয়ে ধরবো। বলে কুলবালিশটাকে শক্ত করে জড়িয়ে ধরে কুলবালিশটাকে কয়েকটা চুমু দিয়ে দেয়। দিন গিয়ে রাত হয়। পরিবারের সবাই বেশ খুশি। তবে আনিকা সবার সাথে হাসি খুশি থাকলেও দুর্জয়কে দেখা মাত্রই কেমন জানি। রাত 12টার দিকে দুর্জয় ছাদে ওঠে। গিয়ে দেখে আনিকা ছাদের রেলিং ধাক্কা দিয়ে দাঁড়িয়ে আছে। দুর্জয় তখন আনিকার কাছে এসে একটু নিম্ন সুরে বলে, আজকের আকাশটা সুন্দর না? হ্যাঁ। তোমাকেও বেশ সুন্দর লাগছে।
আপনার সাথে আমার জরুরি কিছু কথা আছে। কি কথা বলো? বললাম পরে আমাকে হয়তো খুন করতেও ইচ্ছে করবে। এসব কি ধরনের কথা বলো? প্রেডিকশন করলাম। সব প্রেডিকশন সত্যি হয় না। ফুটবল খেলায় 90 মিনিটের সময় 4 গোলের ব্যবধান থাকলে তখন কিন্তু শিওর হয়েই বলা যায় যে কে জিতবে। দূর, এত জটিল করে কথা না বলে ডিরেক্ট বলে ফেলো। আমি আপনাকে এই জীবনে যদিও না পাই, তাহলে পরকালের জন্য আল্লাহর কাছে খুব করে চাইব। আনিকা, কি হয়েছে তোমার? ওই দিনও কি সব বললা, আবার আজকেও বলতেছো। কি হয়েছে বলো? জানেন, আমার না খুব ইচ্ছা করছে আপনার পরিবারের বউ হয়ে থাকতে। সেটার জন্য সব ঠিকই আছে, কিন্তু আমি যে ঠিক নেই। তোমার মনের সব কথা আমাকে খুলে বলো। তার আগে প্রমিস করতে হবে। কিসের প্রমিস? বলার সাথে সাথে আমাকে ছেড়ে যাবেন না। অন্তত একটা দিন হলেও আমাকে সময় দেবেন। আমার মাথায় এসব কিছুই ঢুকছে না। প্রমিস? ওকে, প্রমিস। এবার বলো। 7 খুনের খুনিকে ধরার জন্য উঠে পড়ে লাগছে না? এটা আমার ডিউটি। এখন তুমি তোমার কথা বলো। ওই 7 খুনের খুনি আমি। এসব নিয়ে মজা কইরো না তো। কখন? ওই খুনের খুনি আমি। হোয়াট? আনিকা তখন মুখে হাত চেপে কান্না করতে থাকে। পাশে থাকা দুর্জয় এটা শুনে বরফের মতো জমে যায়। এটা কি বললো? আমি কাকে নিয়ে সারা জীবন বেঁচে থাকা স্বপ্ন দেখছি। ছি ছি। এসব মনে মনে ভেবে সাথে সাথে সিদ্ধান্ত নিয়ে নেয় তাকে এখনই বের করে দিবে। আমাকে দ্বারা ওকে ধরা সম্ভব না। এই যাও, ছাদ থেকে নেমে এক্ষুনি বাড়ি থেকে বের হবা। আমি একটা দিন সময় চেয়েছিলাম। কমান্ডোর লাত্তি সম্বন্ধে ধারণা আছে? একদম সারা জীবনের জন্য মেরুদণ্ড বাঁকিয়ে দিব বলে দিলাম। আমি না খুনি? আমাকে হাতের কাছে পেয়ে ছেড়ে দেবেন? ছেড়ে দিলে কিন্তু আপনার পুরস্কার এসে অন্য কেউ নিয়ে যাবে। আপনি প্রমিস করছেন আমাকে একটা দিন সময় দেবেন? খুনির সাথে কোনো রকম কমিটমেন্ট থাকতে পারে না। প্লিজ, আমি আপনার পায়ে ধরি। ছাড়ো বলছি, না হলে খুব খারাপ হবে কিন্তু। একটা মিনিট আমার কথা শোনেন না প্লিজ। আর কখনো কোনো কিচ্ছু চাইবো না। তাড়াতাড়ি বলে বিদায় হও। আনিকা তখন পা ছেড়ে দুর্জয়ের পাশাপাশি দাঁড়ায়। একটা মেয়ে 7 জনকে খুন করেছে, এটা খুব অদ্ভুত না? তাও কোনো প্রমাণ ছাড়া। দুর্জয়, সরি স্যার, আমি আপনার কাছে এটা লুকোতে পারলাম, কিন্তু আমি এটা মনে পুষিয়ে রাখতে পারছি না দেখেই আমি এই থানার পুলিশ অফিসারের বাসায় ঢোকার সুযোগ পেয়ে ঢুকে যাই। আমাকেও মারতে এসেছিলে? এটা আমার প্রফেশন কিংবা কোনো হ্যাবিট না। আপনি জানেন আমার পরিবারের প্রত্যেকটা মানুষ কত হ্যাপি ছিল, সবাই কত হাসি খুশিতে থাকতাম। আমি হোস্টেলে থাকতাম, কিন্তু প্রতি সপ্তাহের বৃহস্পতিবার বা শুক্রবার বাড়িতে থাকতাম। মা বাবা আর একটা ছোট্ট বোনকে নিয়ে খুব ভালো দিন কাটছিল আমাদের। হঠাৎ একদিন বাবার নিজের দাঁড় করানো ব্যবসায় স্থায়ী সন্ত্রাসীদের চোখ পড়ে। তারা কয়েকজন এসে বাবার কাছে 5 কোটি টাকা দাবি করে, কিন্তু এত টাকা বাবা দিতে রাজি হয়নি। তাই সন্ত্রাসীরা বাবাকে বিভিন্ন কথা বলে থ্রেট দিতে থাকে। বাবা এগুলোকে আশ্রয় না দিয়ে থানায় ওদের নামে মামলা করে দেয়। এর কিছুদিন পরেই রাতটা ছিল 23শে ফেব্রুয়ারি রাত। 7 জন একসাথে বাড়ির ওয়াল টপকে এসে মা বাবা আর আমার কলিজার বোনকে মাথায় পিস্তল ধরে বলে। আনিকা হু হু করে সাউন্ড করে কান্না করে দেয়। দুর্জয় তখন আনিকার দিকে তাকায়। তুমি ইজি হও। পিস্তল ধরে কি জানি কি বলছে। তারপর হঠাৎ ওরা একে একে আমার মা বাবা আর বোনকে খুন করে ফেলে। ওরা আবার সবকিছু কেড়ে নেয় দুর্জয়। বলে দুর্জয়ের বুকে মাথা রেখে কান্না করতে থাকে। দুর্জয় এসব শুনে চোখের কোণে জমে থাকা পানিটা আঙুলের অগ্রভাগ দিয়ে পানিটা মুছবার চেষ্টা করে। এগুলো যে সত্যি কথা তার কি প্রমাণ আছে? আমার মার হাই প্রেশার ছিল, তাই হঠাৎ সেন্সলেস হয়ে যেত। আর সেন্সলেস হলে যাতে করে বাবার সাথে সাথে হাজির হতে পারে, তাই বাবা পুরো বাসায় সিসি ক্যামেরার আয়ত্তাধীনে নিয়ে এসে এই সেটিং করে যেন জিমেল সেট করে দেয়। আমি আর বাবা ড্রাইভ থেকে বাসায় কি ঘটেছে না ঘটেছে সব দেখতে পারতাম। খুনিরা সবাই সিসিটিভির সব কিছু নষ্ট করে দিলেও ওগুলো আমি ড্রাইভ থেকে সংগ্রহ করতে পারি। তার মানে এগুলো সব তোমার কাছে আছে? হ্যাঁ। তাহলে এগুলো নিয়ে মামলা করলে না কেন? আনিকাকে এভাবে হাসতে দেখে দুর্জয় অবাক চোখে তাকিয়ে আছে। হাসতেছো কেন? হাসার কথা বললে হাসি পাবে না?
হাসির কথা কখন বললাম? যেই থানায় সিসিটিভির ফুটেজ সহ থ্রেট দেওয়ার সব প্রমাণ দেখিয়ে কেস করে আসামিকে গ্রেফতার করাতে পারে না, আর সেই থানায় এই বিচার হবে? যেই দেশে আবরার হত্যার বিচার হয়নি, সেখানে তাদের মতো খুনির বিচার কিভাবে হবে? দুর্জয় তখন মনে মনে ভাবে, আসলেই তো, আমাদের বিভাগে কিছু জানোয়ার আছে যারা টাকা পেয়ে এদের রেহাই দিয়ে দেয়, তাই তো সাধারণ মানুষ আমাদের বিশ্বাস করতে পারে না। এই কারণে আমি মদের বাড়ির ওয়েটারকে আমার হাতে এনে ওদের জন্য পার্সেল করা মদে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়ে ওরা 3 জনকে ফলো করে ওখানে একসাথে 7 জনকে পেয়ে যায়। এরা এগুলো খাওয়ার পরে সবগুলোর কপাল বরাবর একটা একটা করে বুলেটের চিহ্ন বসিয়ে দিই। নিজের হাতে আইন তুলে নেওয়া অন্যায়। পুলিশের কাছে তো আইন আছে, তাদের হাতে আইন থেকে কি লাভ বলুন? তাই বলে 7 জনকে জানে মেরে ফেলবা? আমার মাথায় তখন প্রতিশোধের নেশা ধরে বসেছিল। তাই বলে ডিরেক্ট মেরে ফেলবা? ওরাও তো আমার কাউকে বাঁচতে দেয় নাই, তাই আমিও তাদের কাউকে বাঁচতে দেইনি। এখন কি যে হবে? কি আর হবে, আপনি আপনার কাজ করেন, আমি জানি আমার ফাঁসি হবে। ভিডিও রেকর্ডগুলো কোথায়? ড্রাইভারে প্লাস ল্যাপটপে আছে। ল্যাপটপ কি এখানে আছে? না, বাসায়। আর কি কি আছে? বাবা যে ওদের নামে কেস করেছিল সেটার কপি সহ আছে। ওকে, এখন যাও এখান থেকে। একটা জিনিস চাইতে পারি? কি? আপনার স্পর্শ পেলে আমার সব দুঃখ ভুলে যাই। বলে আনিকা দুর্জয়কে খুব শক্ত করে জড়িয়ে ধরে। মিনিট 2-1 পরে দুর্জয় নিজেকে ছাড়িয়ে নিয়ে যাও এখন। আনিকা তখন চোখ মুছতে মুছতে নিয়ে চলে যায়। মেয়েটার মুখে এসব শুনে যেন দুর্জয়ের গুড় কাটছে না। আল্লাহ, আমি এসব কি শুনলাম? যাকে নিয়ে আমি সারা জীবন থাকবো ভেবে সিদ্ধান্ত নিয়েছি, সেই কিনা এমন করলো। এইসব ভেবে ভেবে রাত কাটিয়ে দেয়। সকাল 9টার দিকে দুর্জয় আনিকাকে বারান্দায় বসে থাকতে দেখে যাও, রেডি হয়ে আসো। আনিকা তখন দুর্জয়ের দিকে তাকিয়ে নিঃশব্দে কান্না করে দেয়। কি হলো, চলো। জেলে? বলে ঠোঁট বাঁকিয়ে কান্না করে দেয়। আনিকার এমন অবস্থায় দুর্জয়ের চোখ ভিজে যায়। দুর্জয় তখন নিজেকে সামলে নিয়ে চলো, তোমার বাসায় যাব। আনিকা দুর্জয়ের কথা শুনে চেয়ার ছেড়ে নিজ রুমে গিয়ে ড্রেস চেঞ্জ করে রেডি হয়। কিরে দুর্জয়, কোথায় যাচ্ছিস? আজকে না তোর অফ ডে? আনিকার ভার্সিটিতে নাকি কিসের ঝামেলা আছে। মারামারি কাটাকাটির ঝামেলা নাকি? আরে না, ভর্তি বিষয়ক। ও আচ্ছা, যা। বৌমাকে নিয়ে সাবধানে যাস, কেমন? বলে দুর্জয়ের মা হাসতে হাসতে কিচেনের দিকে চলে যায়। দুর্জয় তখন মার দিকে তাকিয়ে মিথ্যে হাসি দিয়ে আনিকাকে নিয়ে বাইকে উঠে চুপচাপ বাইক চালাতে থাকে। মিনিট 20 পরে আনিকার বাসার সামনে আসার পরে একটা গার্ড গেট খুলতে থাকে। কিরে মা, এতদিন পর আসছো? হ্যাঁ কাকা, পরীক্ষা ছিল। ও আচ্ছা, উনি কি আমাদের স্যার নাকি? আসসালামু আলাইকুম স্যার। ম্যাডাম, আপনারা দুজনকে মানাইছে একদম উত্তম কুমারের জুটির মতো লাগতেছে। কাকা চুপ করেন তো, এমন কিছু না। দুর্জয়কে নিয়ে আনিকা রুমে ঢুকে। দুর্জয় রুমে ঢুকে দেখে বড় করে 4 জনের একটা গ্রুপ ছবি দেওয়ালে টাঙানো। রুমে ঢুকে আনিকা ছবিটার দিকে চোখ যেতেই দুর্জয়ের দিকে তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে কান্না করতে করতে মা বাবা আর আমার পুতলি বলে ডুকরে ডুকরে কান্না করতে থাকে। কান্না থামাও প্লিজ। আচ্ছা। বলে চোখ মুছতে মুছতে আলমারিটা খুলে ল্যাপটপটা বিছানায় রেখে অন করে ফাইলে ঢুকে ভিডিওটা প্লে করে দিয়ে দেখেন। দুর্জয় পুরো ভিডিও দেখে দুর্জয়ের চোখ দিয়েও পানি চলে আসে। বুকটা কেমন জানি দরপর করছে ওর। আচ্ছা, বাকি সব কাগজপত্র কই? আনিকা তখন একটা ফাইল হাতে ধরিয়ে দেয়। সবকিছু চেক করে ঠিকঠাক ভাবে দেখে, আচ্ছা এগুলো তুমি ভাঁজ করো, আমার একটু ফোনে কথা বলা লাগবে। আচ্ছা। দুর্জয় তখন ফোন হাতে নিয়ে এসপি স্যারের নম্বরে ফোন দিয়ে, হ্যালো স্যার। হ্যাঁ দুর্জয়, কি খবর বলো? তো আপনার? এই তো বেশ চলছে। স্যার একটা কথা ছিল। আরে আমার সাথে তুমি তো ফর্মালিটিস রক্ষা করে কথা বলা লাগবে না, কি কথা বলে ফেলো। স্যার একটা কথা জানা দরকার। হ্যাঁ, কি কথা বলো। আচ্ছা স্যার, মনে করেন খুনের বদলে যদি কেউ খুন করে, তাহলে কি রকম শাস্তি হতে পারে? হঠাৎ এসব জানতে চাচ্ছ যে? স্যার এটা জানা আমার খুব দরকার। আচ্ছা কি হয়েছে বলো তো। মনে হয় এটা সামনাসামনি বলা উচিত। ওকে ফাইন, তুমি আমার জেলা অফিসে আসো। আচ্ছা স্যার, আমি একজনকে সাথে করে নিয়ে আসতেছি। ঠিক আছে। এই শোনেন না,
পিছন থেকে আনিকা কথাটি বলে। হ্যাঁ বলো। একটু এদিকে আসবেন? হ্যাঁ কি হয়েছে বলো। বলে দুর্জয় আনিকার কাছে যাওয়ার পর আনিকা হুড়মুড়ি খেয়ে শরীরের সব শক্তি দিয়ে জড়িয়ে ধরে ফুপে ফুপে কান্না করতে থাকে। দুর্জয় তাতে বাধা না দিয়ে চুপচাপ রোবটের মতো দাঁড়িয়ে থাকে। আনিকা খানিকক্ষণ পরে জড়িয়ে ধরা থেকেই বুক থেকে মাথা উঠিয়ে আমার না খুব ভয় করছে, আপনাকে ছাড়তে আমার ইচ্ছে করছে না। বলে হু হু করে কান্না করে দেয়। আমার শাস্তি হলে যাতে ফাঁসি হয় সেভাবে কাজ করবেন। বলে বুক থেকে সরে গিয়ে একটা মিথ্যে মুচকি হাসি দেওয়ার চেষ্টা করে। এসব বলছো কেন? এমনি। চলেন, কোথায় যাবেন? হ্যাঁ চলো। বাইকে করে কিছুটা পথ যাওয়ার পর আমাকে জেলে নিয়ে যাচ্ছেন? জানি না। আমার না কেমন যেন লাগতেছে, ইচ্ছে করতেছে লাফিয়ে চলন্ত বাসের নিচে পড়ে যেতে। থাপ্পড় দিব ফাজিল মেয়ে কোনখানের। আনিকা তখন দুর্জয় পিঠে মুখ ঠেকিয়ে কান্না করতে থাকে। জেলা অফিসের সামনে আসার পরে বাইক পার্কিং করে এসপি স্যারের রুমে গিয়ে বসার পরে কি ব্যাপার দুর্জয়, তোমাকে মন মরা দেখাচ্ছে কেন? তার একটা প্রবলেমে আছি। তুমি প্রবলেমে আছো? হ্যাঁ স্যার। এটাও আমাকে বিশ্বাস করতে হবে। কি হয়েছে বলো তো? সবকিছু খুলে বলার পর ও মাই গড। স্যার এখন কি করা যায়? সব রেকর্ডিং আছে? হ্যাঁ। তুমি আইনের উপরে বিশ্বাস রাখতে পারোনি? আপনার হত্যার বিচার এত ভালোভাবে সম্পন্ন হওয়াতে আর আইনের উপরে বিশ্বাস রাখতে পারিনি। দুর্জয় ওকে আত্মসমর্পণ করেছে? হ্যাঁ স্যার। ওকে ভিডিওগুলো আর সাথে কেস করার ফটোকপি সহ যাবতীয় যা যা আছে সব দাও। এই নিন। হ্যাঁ দুর্জয় বলো। ওকে কি কোনোভাবে সেভ করা যায় না? রাষ্ট্রীয় আইন যদি ছাড় দেয় তাহলে সম্ভব। স্যার ও আমার ফিয়ন্সে। কি? জি স্যার। তুমি আমাকে ঘোর ব্যাচের মধ্যে ফেলে দিচ্ছ। স্যার আইনের চোখে আমায় যা শাস্তি হয় তাই যেন হয়। আচ্ছা ওকে তাহলে আমাদের আওতায় রাখি, কি বলো? স্যার আপনি যা ভালো মনে করেন। এটাই ভালো হবে, না হলে তোমার উপরে দোষ আসতে পারে। আচ্ছা স্যার। ওকে তাহলে মহিলা কারাগারে ওকে নিয়ে যাও। কথাটি শুনবার সাথে সাথে আনিকা মাথা নিচু করে কান্না করতে থাকে। এই মেয়ে কান্না করবা না তো। আমার মনে হয় বিচারক সবকিছু বুঝে শুনে ভালো একটা রায় দিবে। আনিকা এদিকে আসো তো, বলে স্যারের দিকে একটু বাহিরে যাই। হ্যাঁ শিওর। আনিকাকে বাহিরে নিয়ে দুর্জয় আনিকার দিকে তাকিয়ে চোখ দিয়ে জল ছেড়ে দেয়। আনিকা তখন ভেজা চোখ মুছতে মুছতে আপনাকে আর জ্বালাবো না। জ্বালিয়েছো কে বলছে? আপনি ভালো দেখে একটা বিয়ে করে নেবেন। আমার কোনো কিছু ভালো লাগছে না। আমার ভীষণ ভয় করছে। ভয় করে লাভ নেই, চলো এখন। আচ্ছা দুর্জয় শোনো। হ্যাঁ স্যার বলেন। ওকে মহিলা কারাগারে নিয়ে যাও, কি বলো? যা ভালো মনে করেন। ঠিক আছে তুমি তাহলে যাও। এটা বলাতে আনিকা টেবিলে মাথা রেখে কান্না করতে থাকে। দুর্জয় আর বেশি দেরি না করে বাইক চালিয়ে বাসায় চলে আসে। কিরে আনিকা কোথায়? ওর নানা নানির সাথে কথা বলার পরে ওনারা ৩-৪ দিনের জন্য সাথে করে নিয়ে গেছে। দূর, ওকে ছাড়া বাসাটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে বলতো। খেতে আয়। না খাবো না। কি হয়েছে তোর? কিছু না। মন খারাপ? আরে তেমন কিছু না। আচ্ছা শরীর খারাপ লাগছে, একটু রেস্ট নে, ঠিক হয়ে যাবে। বিকালের দিকে কানে হেডফোন দিয়ে রবি ঠাকুরের গান শুনছে। এমন সময় ফারিয়া আসে। ভাইয়া কি করিস? এই তো। তোরে মন মরা লাগছে খুব, কি হয়েছে বলতো? আরে তেমন কিছু না। আনিকা আপুকে মিস করতেছিস? যা তো এখন। বিয়ে না হতে এক্ষুনি মিস করতে করতে মন খারাপ করে বসে থাকিস, আর বিয়ে করার পর কি করিস তা আল্লাহই ভালো জানে। যা তো এখন, শয়তানি করার মোড নাই। কি হয়েছে বলবি তো? কিছু না। ঝগড়া করছিস? এত কথা বলতেছিস কেন? মন মেজাজ খারাপ আছে, যা এখান থেকে। ফারিয়া তখন আর কোনো কথা না বাড়িয়ে রুম ছেড়ে চলে যায়। আনিকা একা একা কি করে থাকবে? ও তো অন্ধকার ভয় পায়। ভেবে দুর্জয় চোখ ভিজে যায়। অপর পাশে আনিকা দেয়ালে হেলান দিয়ে অন্ধকারে বসে বসে ভাবছে, কেন আমি ওর মায়াজালে আবদ্ধ হলাম? কেন আমি ভাবিনি যে আমার ভবিষ্যৎ এই 4 দেয়ালের অন্ধকার জায়গায়। এখন যে ওকে ছাড়া আমার কোনো কিছুতেই মন বসছে না। আমি দুর্জয়কে ভালোবাসি। কেন বাসি? অনেক অনেক বেশি।
অনেক অনেক বেশি ভালোবাসি। দুর্জয়, তুমি কেন আর কয়েকটা দিন আগে আমার লাইফে আসোনি? তো আসলে হয়তো আমি প্রতিশোধের নেশা কাটিয়ে তোমার বুকে থাকার নেশায় আসক্ত হয়ে যেতাম। মিস করছি না, খুব খুব বেশি মিস করতেছি। এসব বিড়বিড় করে বলতে বলতে চার দেওয়ালে অন্ধকারে কারাগারে বুক ফাটিয়ে কান্না আসে। সারা রাত দুজনেই নির্ঘুম কাটিয়ে দেয়। সকাল তখন 8টা বাজে। দুর্জয় ড্রেস পরে রেডি হওয়ার পরে বের হতে যাবে, এমন সময় কিরে, আজ এত আগে আগে বের হচ্ছিস যে? একটা অপারেশনে যেতে হবে। একটু বস, আমি নাস্তা রেডি করে নিয়ে আসি। তার দরকার নেই মা, আজ বাহিরে খেয়ে নিব। আচ্ছা, বেশি তাড়া থাকলে যা। সকাল 9টার ভিতরে রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে মহিলা কারাগারের ভিতরে গিয়ে দেখে দেয়ালের সাথে হেলান দিয়ে বসে হাঁটুতে মাথা রেখে অন্যদিকে তাকিয়ে আছে। দুর্জয় ধীর পায়ে আনিকার কাছে গিয়ে আনিকা, জি হ্যাঁ। বলে তাড়াতাড়ি মুখ তুলে তাকিয়ে দেখে ও আপনি? খুব ভয় করছে তাই না? না, তেমন কিছু না। বলে মুচকি হাসতে থাকে। সব সময় এই মিথ্যা হাসি দিয়ে সবকিছু ঢেকে রাখা যায় না। আনিকা তখন ঠোঁট বাঁকিয়ে কান্না করে দুর্জয়কে জড়িয়ে ধরে। কেউ দেখলে খারাপ ভাববে। আমাকে নিয়ে যান না, আমার এখানে থাকতে ইচ্ছে করছে না। আমি আপনার সাথে থাকতে চাই। বলে কান্না করতে থাকে। সারা দেশব্যাপী অলরেডি জেনে গেছে। আমার অনেক বড় শাস্তি হবে, তাই না? এসব নিয়ে না ভেবে এগুলো খাও। ইচ্ছে নেই। খেতে বলছি, খাও। না, খাবো না। হা করো, আমি খাইয়ে দেই। গার্ডরা দেখলে খারাপ ভাববে তো। ভাবলে ভাববে। এই নাও, হা করো। এভাবে খাওয়ানো শেষ হলে এখানে আরো কিছু খাবার রাখা আছে, খিদা লাগলে খেয়ে নিও। আর শুনো, কোনো কিছুর প্রয়োজন হলে সুমনকে বলবা, আমি বলে দিয়েছি, কেমন? আচ্ছা। কালকে তোমাকে আদালতে যেতে হবে। বিচারের জন্য? হ্যাঁ, ভয় নাই, কিচ্ছু হবে না। ভালোবাসি দুর্জয়। বলে হাতটা শক্ত করে চেপে ধরে ডুকরে ডুকরে কান্না করতে থাকে। এখন আসি, কেমন? আচ্ছা। সেদিনের মতো ডিউটি শেষ করে বাসা যাওয়ার পরে কিরে, তুই না বলেছিলি আনিকা নানির বাড়িতে গেছে? হ্যাঁ বলছি তো, কি হয়েছে? খবরে এসব কি দেখাচ্ছে? যা সত্যি তাই দেখিয়েছে। এমন মেয়ে এত ডেঞ্জারাস হয় কিভাবে? ডেঞ্জারাসের কি দেখলাম? আমাদের পরিবারের সবাইকে পাশের ফ্ল্যাটের কেউ মেরে ফেললে তুমি তাদের কি করবা? সুযোগ পেলে তুমিও খুন করতে দ্বিধাবোধ করতা না। তাই বলে 7 জন? আমি হলে আমিও তাই করতাম। হ্যাঁ মা, আপু ঠিকই করছে। হনুমানের বাচ্চারা সবাইকে খুন করে ফেলছে। আইন তো ছিল। তোমার ছেলের মতো কিছু ছেলে আছে যারা একটু ভালোভাবে কাজ করে আর সবাই পেট ফোলায়, যার কারণে কেউ বিশ্বাস করতে পারে না। এই বাদ দাও তো এসব। কালকে মনে হয় আদালতে বিচার হবে, তখনই সব ক্লিয়ার হবে। টেনশন হচ্ছে রে ওর জন্য। টেনশন করে লাভ নাই। চল, খাবি? আমি খেয়ে আসছি। খেতে আসতে বলছি, না হলে কিন্তু খুব খারাপ হবে বলে দিলাম। আচ্ছা, আসতেছি। পরের দিন সকালবেলা পুলিশের গাড়িতে করে আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে দুর্জয়ের দিকে তাকিয়ে ওনা দিয়ে গাল বেয়ে পড়া জল মুছে নেয়। আচ্ছা, আসামি যেহেতু নিজে এসে ধরা দিয়েছে, সব স্বীকারোক্তি নিজেই, তাই আশা করি কারোর কোনো কথা থাকতে পারে না। তারপরে বলতেছি, বাদী পক্ষের কোনো কিছু বলার থাকলে তাহলে বলতে পারেন। মহামান্য বিচারপতি, আসামি যেহেতু নিজ থেকে স্বীকারোক্তি সব স্বীকার করেছে, সেই অ্যাঙ্গেল থেকে আমরা বলতে পারি উনি খুনি। তাই আপনার কাছে আসামির সর্বোচ্চ শাস্তি কামনা করছি। বিপরীত পক্ষের কারো কিছু বলার আছে? আনিকা তখন দুর্জয়ের দিকে, বিপরীত পক্ষের উকিল কিছু বলার আছে? ইয়েস অনার, আমার আসামির বিপক্ষের উকিল সর্বোচ্চ শাস্তি কামনা করে গেছে দেখে আমার হাসি পাচ্ছে। আচ্ছা মহামান্য বিচারপতি, উনি কি জানে যারা খুন হয়েছে তারাও খুনি? অবজেক্ট ইওর অনার, আপনি কিভাবে শিওর যে তারাও খুনি? আমি কি আপনার মতো যে দলিলপত্র ছাড়া আদালতে এসে আরেকজনের শাস্তি কামনা করব? আমার কাছে অবশ্যই সব প্রমাণ আছে, তাও ভিডিও সহকারে। এটা আমি এখনই মহামান্য বিচারপতির কাছে দিচ্ছি। বলে উকিল ফাইল সহ সব প্রমাণ বিচারপতির হাতে উঠিয়ে দেয়। মহামান্য বিচারপতি, আমার পরিবারের সবাইকে যদি কেউ খুন করে বসে, অবশ্য আমিও তাকে সর্বোচ্চ শাস্তি দেব, তাই নয় কি? অবজেকশন ইওর অনার, কেউ কোনো ভুল করলে তাকে শাস্তি দেবে আইন। আপনার মক্কেল কেন শাস্তি দিতে যাবে? এটা কি আপনার মক্কেলের ভুল নয়? এই ভুলটার জন্যই তো উনি আসামি হয়ে কাঠগড়ায় আর আমরা বিচারপতির সামনে বকবক করে যাচ্ছি। খুনের বদলে খুন, হাউ ফানি। উনি তো আইনের উপরে বিশ্বাস রাখে না। রাখবে কিভাবে? আপনার মতো কিছু উকিল আছে না যাদের টাকা দিয়ে সব করানো যায়?
আপনি কিন্তু পার্সোনাল অ্যাটাক করতেছেন। যা সত্যি তাই বললাম। আচ্ছা, আপনারা দুজন হোল্ড করেন। খুন করার কারণটি আসামির মুখ থেকে শুনি। হ্যাঁ, আপনি নিজের হাতে আইন উঠিয়ে নিলেন কেন? কেন আপনি খুন করলেন? আনিকা তখন দুর্জয়ের দিকে তাকায়। দুর্জয় তখন 2 হাত প্রসারিত করে সাহস জোগানোর চেষ্টা করে। আনিকা তখন বিচারপতির দিকে তাকিয়ে, স্যার, 2019 সালের 17 অক্টোবরে আমাদের দেশের বুলেটের স্টুডেন্ট মোহাম্মদ আবরার ফারহাদকে খুন করা হয়েছে। ওনার খুনের সব ফুটেজই তো ক্যামেরায় ধারণ করা ছিল। এত প্রমাণ থাকা সত্ত্বেও কি খুনিদের শাস্তি হয়েছিল? শাস্তি হয়নি। কেন শাস্তি হয়নি? কারণ খুনিদের হাত অনেক লম্বা, তাদের অনেক মামা চাচা আছে। আমার মা বাবা আর আমার পিচ্ছি বোনটার লাশ যখন দেখি না, তখন আমার মনে হয়েছিল আমি কেন বেঁচে আছি, ওরা আমাকেও কেন মারলো না, আমি কি নিয়ে বাঁচবো, কি নিয়ে বাঁচবো। এসব ভাবতে ভাবতে একটা সময় সিদ্ধান্ত নেই যে ওদের ভিডিও ভাইরাল করে দিয়ে অনলাইনের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি দেওয়াবো। এসব ভাবার পরক্ষণেই আমার মনে হলো এসব করে কি লাভ? আবরার ফাহাদের ভিডিও তো এমন কেউ নেই যে দেখেনি, কিন্তু কি লাভ হয়েছে তাতে? কোনো লাভ হয়নি। তাই আমি অনলাইনের উপর বিশ্বাস করতে পারিনি, যার কারণে আমি ওদেরকে খুন করতে বাধ্য হই, নিজের হাতে শাস্তি দিয়েছি। খুন করার পরে আমি এসআই দুর্জয় স্যারের হাতে নিজেকে আত্মসমর্পণ করি। বাদীপক্ষের কোনো কিছু বলার আছে? মহামান্য বিচারপতি, সবাই তো শুনলেন, এখন আপনার যা ভালো মনে হয় তা করেন। বিপরীত পক্ষের উকিল কিছু বলার আছে? স্যার, আপনার কাছে সব প্রমাণ আছে, আর আমার আসামি নিজের ভুল বুঝে সে নিজেই আত্মসমর্পণ করে। উনি যদি আত্মসমর্পণ না করতো তাহলে হয়তো আমরা কখনোই এই খুনের আসামিকে পেতাম না। এই খুনের পিছনে যেসব কারণ ছিল এখন সবই আপনার জানা। আপনি সব দিক বিবেচনা করে আমার মক্কেলকে সসম্মানে মুক্তি দিয়ে দিবেন, এটাই আপনার কাছে প্রার্থনা করি। বাংলাদেশ একটি ইসলামী দেশ, আমরা সবাই জানি যে ইসলামী দেশের খুনের বদলে খুন জায়েজ। আবার আমাদের দেশের সংবিধানে আইন অনুযায়ী নিজের হাতে আইন তুলে নেওয়াটা অন্যায়। আবার আসামি যে নিজে এসে এসআইয়ের দুর্জয়ের কাছে আত্মসমর্পণ করে। যাদের খুন করা হয়েছে তারা নানান ধরনের অপরাধের সাথে জড়িত, এক একটার নামে একাধিক মামলা আছে। সুতরাং সেদিক থেকেই আমি বলতে পারি যে খুন করা হয়েছে তারা সমাজের কীট জাতি লোক। ওনারা যে অপরাধ করেছে তাতে করে মিস অনিকা না, ইউজ আইনের মধ্যে হলেও তারা ফাঁসির কাস্টডিতে ঝুলতো। মিস অনিকা আইনের উপর পূর্ণ বিশ্বাস রাখতে পারেনি, বিদায় সেই কাজটি করেছে। সেসব দিক বিবেচনা করে আসামি 3 মাসে কারাদণ্ডে দণ্ডিত করা হলো। অ্যান্ড দ্য কেস ইজ ওভার। থ্যাংক ইউ অল বলে মহামান্য বিচারপতি তার আসন ছেড়ে চলে যায়। আনিকা তখন চোখ মেলে দুর্জয়ের দিকে তাকিয়ে ডুকরে ডুকরে কান্না করতে থাকে। দুর্জয় আনিকাকে কাঠগড়া থেকে বের করে কাছে টেনে নিয়ে চোখের জল হাত দিয়ে মুছে দেয়। কান্না করে না একদম, শুধুমাত্র 3 মাস, তারপর আমরা একসাথে থাকবো। আপনি অন্য কাউকে বিয়ে করে নেন। কি? আমি কলঙ্কিনী। ভালোবাসার মানুষের কলঙ্ক যদি বহন না করতে পারি তাহলে ভালোবেসেছি কেন? আপনার পরিবার সবাই আপনার জন্য অপেক্ষা করতেছে, বউ হিসেবে বরণ করবে বলে। আনিকা, কেমন আছো তোমরা? তুই এসব কেন করতে গেলি? হ্যাঁ, আমাদের কথা কি তোর একটু মনে নাই? নানি, যা হওয়ার তা তো হয়েই গেছে। মামিকেও দেখলাম আসছে। মামি কই? তোর জন্য মারুফ আর তোর মামি কাপড় চোপড় আনতে গেছে। ও, এভাবে কথাবার্তা বলে আনিকাকে গাড়িতে করে মহিলা কারাগারে নিয়ে যাওয়ার পরে সবার আড়ালে দুর্জয়কে শক্ত করে জড়িয়ে ধরে। ভালোবাসি। আমিও ভালোবাসি বলে কপালে একটা চুমু দিয়ে পকেট থেকে একটা মোবাইল বের করে আনিকার হাতে উঠিয়ে দিতেই, এটা কেন? না হয় কথা বলবো কিভাবে? তাই বলে জেলে থেকে প্রেম করব? পুলিশের বউ, তাই একটু ছাড় তো দেওয়াই যায়। আনিকা তখন মুচকি হেসে হালকা করে জোরে ধরে বুকে মাথা রেখে, থাকো এখন, আমি আসি। প্রতিদিন এসে দেখে যাওয়া লাগবে কিন্তু। ইনশাআল্লাহ। এভাবে 3 মাস যাওয়ার পরে আনিকা মুক্তি পায়। এই 3 মাসে প্রতিদিন কম হলেও 2 থেকে 3 বার করে কারাগারে গিয়ে দেখা করে আসছে দুর্জয়। আজ আনিকা আর দুর্জয়ের বিয়ে। আনিকার মামারা সব আয়োজন করে বিয়ে সম্পন্ন করে। আনিকা এখন দুর্জয়ের রুমে লাল শাড়ি পরে বধূ বেশে চারিদিকে ফুল দিয়ে ঢাকা খাটে বসে আছে। এমন সময় ফারিয়া আর তার বান্ধবীরা এসে, ভাবি অবশেষে আমার ভাইকে তোমার করে নিলে। আনিকা কেমন জানি একটু একটু লজ্জা পাচ্ছে। ভাবি, তুমি আমার সামনে লজ্জা পাচ্ছ?
না মানে হইছে, বুঝছি। নতুন বউ হলে বলে সবাই হাসতে থাকে। তোমার ভাইয়া কই? কেন ভাবি, তোমার কি সহ্য হচ্ছে না নাকি? আরে ধুর, কি সব বলো। ভাই আর কোথায় থাকবে, বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে। ও চলো আমরা 4 জন মিলে লুডো খেলি। না, আজকে না, কালকে। আরে ভাবি, আজকে লুডো খেলবে না, হাডুডু খেলার প্রস্তুতি নিয়ে রেখেছে। তাই হয়তো লুডোর মন শান্ত খেলায় আজ মন বসবে না। আনিকা তখন ফিক ফিক করে হেসে দেয়। ওকে, চলো তাহলে লুডো খেলি। ফারিয়া তখন মোবাইল বের করে লুডো বের করে। এমন সময় মা এসে, ফারিয়া, হ্যাঁ মা, কি করছিস? লুডো খেলতেছি। থাপ্পড় দিব ফাজিল, আজকে আসছে লুডো খেলতে। যা, দুর্জয়কে ডাক দে, ওর সাথে কথা আছে। থাক ভাবি, আজকে তোমাদের ডিস্টার্ব করলাম না, গেলাম। বলে ফারিয়া সহ সব বান্ধবীর হাসাহাসি করতে করতে চলে যায়। মিনিট 10 পরে, হ্যাঁ মা, তুমি না ডাকছো? এই বলত, তোর কি আক্কেল নাই? আমি আবার কি করলাম? পারিস শুধু আসামের পেছনে সময় দিতে। চল আমার সাথে। বলে দুর্জয় রুমে আসে। মা রুমে আসাতে আনিকা বসা থেকে উঠে দাঁড়ায়। এদিকে আয় মা। আনিকা কাছে যাওয়ার পরে 2 হাত দুজনে হাত টেনে 2 হাত এক করে দিয়ে, সংসার করতে গেলে মাঝে মধ্যে টুকটাক ঝগড়াঝাটি হবেই। এসবে বিরক্ত না হয়ে এনজয় করবা। দেখবা দুঃখটা কখনো টাচ করতে পারবে না। সুখ দুঃখ নিয়ে মানুষের জীবন। জীবনে যদি কোনো দুঃখ না থাকে তাহলে সুখটা ঠিকঠাকভাবে উপলব্ধি করা যায় না। তাই আমি তোমাদের দুজন থেকে আশা করব যাতে সারা জীবন খুব সুন্দরভাবে একে অপরকে মানিয়ে নিতে পারো। আর এই মেয়ে, আমি কিন্তু এখন আন্টি না, বুঝছো? মা বলে ডাকবা। ইনশাল্লাহ আমিও মায়ের মতোই আগলে রাখবো। শাশুড়ি মুখে এমন গোছানো কথা শুনে আনিকা তার শাশুড়ি মাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। আর এই শোন, এখন বিকাল 4টায় ডিউটি শেষ হওয়ার সাথে সাথে পরিবারকে সময় দিবি, বুঝলি? থাকো তোমরা, গুড নাইট। বলে মা চলে যায়। মা চলে যাওয়াতে দরজা লাগিয়ে আনিকা কাছে আসার পরে আনিকা বুকের মধ্যে কিল ঘুষি দিতে থাকে। আউ, ব্যথা পাচ্ছি তো। এত দেরি হলো কেন? মাত্র তো 12:30 বাজে। নিজে তো একটু পরে ঘুমিয়ে যাবেন। মোটেও না, আজকে বউয়ের সাথে গল্প করব। আমার ঘুম পাইছে, আমি ঘুমবো। বলে আনিকা রাগ দেখানোর বান করে। যখনই বিছানার দিকে শুতে যাবে তখনই আনিকাকে কুলে উঠিয়ে নিয়ে ঠোঁটে চুমু দিয়ে আনিকার চোখে চোখ রাখে। এমন সময় আকাশ চমকিয়ে জোরে একটা শব্দ হয়। আনিকা তখন হঠাৎ ভয় পেয়ে দুর্জয়ের গলা জড়িয়ে ধরে। চলেন না, ভিজবো। এমন কঠিন বৃষ্টি ভেজা কি ঠিক হবে বলো? তো কখন ভিজবো? যখন মুষলধারে বৃষ্টি হবে তখন ভিজবো। আচ্ছা, চলো বারান্দায় যাই। কোলে করে নিয়ে যান। তুমি করে না বললে সম্ভব না। ওকে শুনছো, আমাকে কোলে করে নিয়ে যাও না। দুর্জয় তখন আনিকাকে পাজা কুলে করে নিয়ে এসে চেয়ারে বসে আনিকাকে কুলে বসিয়ে পিছন থেকে জোরে জোরে গলায় মুখ গুজে দেয়। এই শোনো না, কি? আমাদের মেয়ে হলে নাম বৃষ্টি রাখবো। আর ছেলে হলে? মেঘ। ছেলে মেয়ে এমনি এমনি হয়ে যাবে? আমি কি তাই বলছি নাকি? তো তার জন্য কি করা লাগবে? জানি না এসব, বৃষ্টি দেখো। তবে কি জানো? আনিকা তখন দুর্জয়ের দিকে তাকিয়ে ঠোঁটে ঠোঁট রাখে। ভালোবাসি সেটা জানি। আমিও ভালোবাসি। সারা জীবন এভাবে কোলে বসিয়ে গলায় মুখ গুজে রাখবে তো? ইনশাআল্লাহ। মনে থাকে যেন। ওকে, রুমে চলো এখন। আর একটু বৃষ্টি দেখি। না, চলো রুমে যাই, তারপর দেখি বৃষ্টিকে আগে আনতে পারি নাকি মেঘকে আগে আনতে পারি। অসভ্য। চলো তো। বলে দুর্জয় আনিকাকে কুলে করে বিছানায় রেখে দুজন দুজনকে জড়িয়ে ধরে। এই ভাই ভাই, আর দেখা লাগবে না, বাকিটা দেখলে ব্যাপারটা অশ্লীল হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে, আজ এখানেই সমাপ্ত। আশা করি গল্পটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর দেখা হচ্ছে নতুন কোনো এক ভিডিওতে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।